আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন এসি টু এডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু অধ্যায় ৩ রসায়ন প্রথম পত্রের। অধ্যায় ২ তোমরা পড়া শেষ করছো। অধ্যায় ২ পড়তে গিয়ে তুমি তোমার নবম দশম শ্রেণীর পড়াশোনার সাথে সংশ্লিষ্ট থাকা যাবতীয় যত কিছু আছে সেই জিনিসগুলোকে আরও বড় পরিসরে আরও সুন্দরভাবে তুমি পড়ে আসছো। সেই একই জিনিসগুলা সুন্দর করে যখন তোমার পড়া শেষ হয়েছে, তোমার কাছে তখন পেরিয়ডিক টেবিল সম্পর্কিত ধারণাটুকু আরও সুন্দর দৃঢ় অবস্থানে এখন পৌঁছেছে। খেয়াল করবা, যখন আমরা অধ্যায় ২ নিয়ে আলোচনা করছিলাম, তো অধ্যায় ২তে যখন তোমাকে পড়ানো হয়েছিল বিভিন্ন প্রকার পরমাণুর মডেল, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যা এবং তারপর তোমার ইলেকট্রনিক কনফিগারেশন। আমি জাস্ট এই জায়গাতেই থামলাম। ঠিক এতটুকু পোর্শন হচ্ছে তোমরা যারা সবচেয়ে ভালোভাবে সুন্দরভাবে পড়ে আসছো, সেই আলোচনাটুকুর উপর বেস করে ঠিক ওই পোর্শনটুকুর উপর ডিটেক্ট করেই তোমার অধ্যায় ৩ দাঁড়ানো হয়েছে। এমনকি স্টার্ট আপের মোটামুটি 50% মতো লেকচার, মানে আমরা তো আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করব, পার্ট 1 এর পরে আরও কতগুলো মোটামুটি পার্ট আছে, পার্ট 5 পর্যন্ত অন এভারেজ এই সবগুলো হচ্ছে বেসিক্যালি তোমাদের পূর্বতন মানে গুণগত রসায়নের উপর বেস করে তারপরে আলোচনা করা। মানে তুমি যদি গুণগত রসায়নের এই কোয়ান্টাম সংখ্যা, পরমাণুর মডেল এবং ইলেকট্রনিক কনফিগারেশন ঠিকমতো বুঝে থাকো, তার মানে এই অধ্যায়টুকু তোমার মাথায় নিতে তোমার জন্য সুবিধা হবে আরও বেশি। আর কারো যদি ঠিক ওই পোর্শনগুলোতে সমস্যা থাকে, তাহলে ভাই তুমি এখানেই পজ করো এবং এখান থেকে তুমি আবার সেই গুণগত রসায়নে যাও, আবার তুমি সেখান থেকে পড়া শুরু করো। ওকে, তো আলোচনাটুকু আমাদের অধ্যায় ৩ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন দ্বারা। আলোচনাটুকু শুরু যখন করা হচ্ছে, আমাদের অধ্যায়ের নাম আমরা জেনে ফেলছি। আমরা আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করব এবং পার্ট 1 এর আলোচনাটুকুতে আমরা টোটাল পেরিয়ডিক টেবিল সংক্রান্ত যত কিছুর আলোচনা আছে এই সব আলোচনা আমরা আজকে পড়ে নিব। শুধুমাত্র পেরিয়ডিক টেবিল, প্রত্যেকটা ক্লাসের স্টার্ট আপে ঠিক কী কী জিনিস নিয়ে আমি আলোচনা করতে পারবো এবং সেই আলোচনাগুলোর থেকে তুমি কী কী জানবা, বুঝবা এবং তোমার কী কী পড়তে হবে না পড়তে হবে। ইন ফিউচারে তোমরা যখন ভর্তি পরীক্ষা পর্যন্ত দিবা, ওই ভর্তি পরীক্ষাতেও তোমার ঠিক কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে, এই সব কিছু তোমারে বলে দেওয়া হবে। আলোচনার শুরু থেকে শেষ অবধি আমি মোহাম্মদ নাজমুল হক তামিম ভাই আছি তোমাদের সাথে। ভাইয়া পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আমাদের আজকের আলোচনাটুকু এখন আমরা শুরু করতে পারি। আলোচনার শুরুতে আমাদেরকে বলে দেওয়া আছে পর্যায় সারণী এবং তার ব্লক ভিত্তিক আলোচনা। মানে বেসিক্যালি তোমার আলোচনার মেইন থিমটাই হচ্ছে কি ভাইয়া, যে আমি পর্যায় সারণী সম্পর্কিত আলোচনাটুকু আজকে করব। এই পর্যায় সারণীতে আমরা ঠিক কী কী নিয়ে আলোচনা করতে পারি, হোয়াট অ্যাবাউট পেরিয়ডিক টেবিল, এটা হচ্ছে আমাদের প্রথম জানা দরকার। তুমি আলোচনা করলে ভাইয়া অনেক কিছুই আসলে করতে পারো বা অনেক কিছু বাদ দিতে পারো। প্রথমে আমরা বলতে পারি যে পর্যায় সারণীর ডেফিনিশনটা কি, মানে পর্যায় সারণী তুমি কাকে বলে এটা বলতেছো। পর্যায় সারণী কাকে বলে এটা যখন আমরা বলতে পারি বা আমরা যখন প্রশ্নটুকু করি, এমনভাবে আমরা সাজাবো যে মৌলসমূহকে নির্দিষ্ট গ্রুপ ও শ্রেণীবদ্ধভাবে আলোচনা করার যে প্রয়াস, এটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর মোটামুটি অন এভারেজ একটা ডেফিনেশন তুমি পড়লা। পর্যায় সারণীর ডেফিনেশন তোমাকে এক্সামে দিবে এমন কোনো কথা নাই, এবং আমি তোমারে হচ্ছে আজকের লেকচারে যতটুকু যা বলে দিচ্ছি এই পুরোটুকু হচ্ছে তোমার কনসেপ্ট ডেভেলপের জন্য বা তোমার কনসেপ্টের উপর বেস করে। আমরা যখন এই অধ্যায়টুকু আলোচনা করি, অধ্যায়টুকুতে আমরা যখন নামটা বলি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, বেসিক্যালি পূর্বতন সিলেবাস বা পূর্বতন পড়াশোনা অনুযায়ী যখন আমরা হচ্ছে পূর্বতন কথাটুকু বলে থাকি, তার মানে কি 2 বছর আগের বা 3 বছর আগের না। পূর্বতন মানে হচ্ছে আজ থেকে তুমি অন এভারেজে আরও 12 বছর পিছনে চলে যাও। 12 বছর বলছি, 12 বছর পিছনে যাওয়ার ক্ষেত্রে তুমি যদি সাল ধরো 2014 সালের যারা তোমার বড় ভাইয়া আপুরা ছিল, যারা তখন পরীক্ষাটুকু দিছে, ওই পরীক্ষাটুকু তারা যে সিলেবাসের উপর বেস করে দিছিল, এই পূর্বতন টোটাল 10টা বা 11টা চ্যাপ্টারের মিক্সচার হিসেবে তুমি এই একটা চ্যাপ্টার পড়তেছো। এই একটা চ্যাপ্টারে তোমার এত বেশি পরিমাণ ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো গ্যাদার করে তোমার ব্রেইনে যখন তুমি ইনপুট দিবা, লিটারলি তখন আমাদের নিউরনের উদ্দীপনা আরও বাড়তে থাকে এবং তুমি তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা বলো, তোমার হাফ ইয়ারলি এক্সাম বলো,
এভরি সিঙ্গেল হোয়ার তুমি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবা। তার মানে তুমি তোমার এক্সামে ভালো করার জন্য যাবতীয় যত সুযোগ তুমি পাইতে চাও, এই অধ্যায়টুকু তোমার অমনভাবেই পড়তে হবে। এখন কথাটা লেখা কি? পর্যায় সারণীর প্রাথমিক ইতিহাস। পর্যায় সারণীর প্রাথমিক ইতিহাস আমরা বলতে পারি এরকমভাবে, তুমি বলতে পারো যে ভাইয়া ইতিহাস তো আমি জানি, মেন্ডেলিফ আমাদের এখানে কাজ করে গেছে। ফাইন, টু বি অনেস্ট, তুমি আসলে সত্য কথা জানো, কিন্তু ওই সত্য কথার পূর্বে তোমাকে আমি আরও কিছু ইনফরমেশন এখানে দিই। আমরা যখন মেন্ডেলিফের পর্যায় সারণী নিয়ে চিন্তা করি, মেন্ডেলিফের পর্যায় সারণীর পূর্বে আমাদের আরও কয়েকজন, একজন না কয়েকজন কাজ করে গেছেন। সেই কয়েকজনের মধ্যে একজনের নাম আমি শুরু করতেছি, সেটা হচ্ছে কি প্রাউটের সূত্র। প্রাউট আমাদেরকে কি বলছেন বা কি পড়াইছেন সেটা হচ্ছে আমার মেইন কোশ্চেন এই জায়গাতে। তুমি তোমার বই ঘাইটা প্রাউট পাবা না, এটা আমি তোমাকে বলে দিলাম, কিন্তু তুমি প্রাউট কেন পড়বা? প্রত্যেকটা জিনিসের আমার পড়ানোর ধরন হচ্ছে তুমি যে কোনো জিনিসের ডেপথে ঢুকবা, যে কোনো জিনিসের। তুমি মেডিকেল লেভেলের পোলাপান হও, তুমি একদম নিম্ন শ্রেণীর নিম্ন ক্যাটাগরির স্টুডেন্ট হও, অথবা তুমি একদম টপ নচ লেভেলের স্টুডেন্ট হও, এভরি সিঙ্গেল হোয়ার আমি তোমার একটা কথাই সাজেস্ট করব, তুমি যত টপিকের যত ডেপথে ঢুকবা তোমার ওই পড়া ধরতে সুবিধা হবে তত বেশি। এখন প্রাউট আমাদেরকে এই ঘটনা ঘটাইতে দিছে 1815 সালে। সাল নিয়ে তোমাদের মধ্যকার একটা বিশাল গ্যাঞ্জাম লাগবে। এখন এই সালটুকু আমি তোমার হচ্ছে একটু সিম্পল ওয়েতে যদি বলি তোমার মনে রাখার সুবিধার্থে, আমরা ছোট্ট একটা কথা শিখছিলাম, প্রাণশক্তি মতবাদ। হোপসো তোমাদের এটা মনে আছে। এই প্রাণশক্তি মতবাদটা যেই বছর হচ্ছে কি আমাদের সামনে হাজির করছিলেন কে? বার্জেলিয়াস। এই বার্জেলিয়াসের কথা থেকেই তুমি কিন্তু জৈব রসায়নের বা জৈব যৌগের খুব সুন্দরভাবে একটা গোড়াপত্তন এখানে শিখে আসছিলা। এই বার্জিলিয়াস যেই সালে আমাদেরকে এই ঘটনাটুকু বা আমাদেরকে প্রেজেন্টেশন করে উনি বলছেন প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি, সেম একইভাবে প্রাউট 1815 সালে প্রথমবারের মতো আমাদেরকে এই সূত্রটুকু এখানে দিছেন। এটা সূত্র না, একটা হচ্ছে কনসেপ্ট বা একটা মতবাদ আমাদেরকে ডেভেলপ করে দিছে। মতবাদটা কি ছিল? মতবাদ ছিল তৎকালীন সময়ে প্রাপ্ত যতগুলো পরমাণু ছিল, যতগুলো মৌল নিয়ে আমি চিন্তা করতেছিলাম, প্রত্যেকটা পরমাণুর সাপেক্ষে তুমি যখন চিন্তা করবা, হাইড্রোজেনের ভরের সরল গুণিতক হিসেবে সবাই প্রেজেন্ট থাকবে। হাইড্রোজেনের ভরের সরল গুণিতক, সহজভাবে বললাম, এটা আরো বড়। এখন আমি একটুখানি তোমার ছোট করে দিছি। এখন হাইড্রোজেনের ভরের সরল গুণিতক হিসাবটা, এবং তোমাকে হাইড্রোজেনের ভর বলছি, এবং আমি তোমার আরো সহজভাবে বোঝানোর জন্য এবার আমি লিখি, মাথায় সেট করো ভাইয়া, পারমাণবিক ভর। রাইট? তো পারমাণবিক ভর নিয়ে তুমি যখন বলো, হাইড্রোজেনের পারমাণবিক ভর ভাইয়া বলো কত? এক। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক ভর যদি 1 হয়ে থাকে, তাহলে আমাকে এখন বলো তুমি সোডিয়ামের পারমাণবিক ভর কত মুখস্থ করছো? 23 করছো না? 22.96কে তুমি সুন্দরভাবে এটাকে টেনে একটুখানি ব্যালেন্স করে কত লিখছো? 23। তো এই কথাটুকুর মানে হচ্ছে হাইড্রোজেনের তুলনায় সে 23 গুণ ভারী। 23 গুণ। প্রাউড ঠিক এইভাবেই হচ্ছে আমাদেরকে তার সূত্র বা তার কথাটুকু প্রেজেন্ট করে বুঝাইতে চাইছে। প্রাউটের এই কনসেপ্টটুকু ছিল আমাদের পেরিয়ডিক টেবিলের জন্য ফার্স্ট এস্টাবলিশমেন্ট। একটা পেরিয়ডিক টেবিলে যখন প্রাউটের সূত্রটুকু নিয়ে তুমি আলোচনা করা শেষ করো, ঠিক তার পরের স্টেজেই আমাদের সামনে হাজির হয় জনাব ডোব্রিনার ত্রয়ী সূত্র। এটা তুমি বইতে পাবা, বা তোমাকে কোনো না কোনোভাবে তোমার টিচার পড়াবে। তোমাকে প্রাউড পড়াবে না, প্রাউড আমি তোমাকে পড়াই দিলাম। ডোব্রিনার এই ত্রয়ী সূত্রটুকু কত সালে দেওয়া হয়েছে বলো? ডোব্রিনার ত্রয়ী সূত্রটুকু দেওয়া হয়েছে ভাইয়া 1829 সালে। এই ডোব্রিনার ত্রয়ী সূত্রটুকু তোমাকে যদি আমি সিম্পলি বুঝাইতে চাই, একদম সিম্পল ওয়েতে, আমি তোমার এখানে 3টা মৌল নিয়ে আসবো। প্রথমে আমি 3টা মৌল লিখলাম। প্রথম মৌলটা লিখলাম ভাইয়া সোডিয়াম। পারমাণবিক ভরের কনসেপ্টে আমি দিলাম এখানে 3। পারমাণবিক ভরের কনসেপ্টে আমি এখানে লিখলাম হচ্ছে 7। এবার আমি লিখলাম সোডিয়াম, পারমাণবিক সংখ্যার সাপেক্ষে আমি লিখলাম কত? 11, এবং পারমাণবিক ভর সাপেক্ষে আমি এখানে লিখে দিচ্ছি কত? 23। খেয়াল করো, সোডিয়ামের পরে আমাদের হাতে অপশনে চলে আসে কি? পটাশিয়াম। পটাশিয়ামের জন্য তুমি আমাকে বলতেছো ভাইয়া এটা হবে আমাদের 19। 19 বলার পরে তুমি আমাকে এখানে বলতেছো 39.1। এখন তোমাদের মধ্যে কেউ কেউ আসো, তুমি আমার বলবা কি ভাইয়া ওনা 7 ছিল না। আমি বলবো ভাইয়া তাহলে কত ছিল?
তখন তুমি আমার বলো কি ভাইয়া আমার বইতে না লেখা আছে 6.94। হ্যাঁ, 6.94কে তুমি সুন্দরভাবে হচ্ছে ব্যালেন্স করে বা তাকে খুব সুন্দরভাবে তুমি একটা পূর্ণ সংখ্যা মান অনুযায়ী হচ্ছে 7 লিখছো। এবং তোমরা যখন গুণগত রসায়ন অধ্যায়, আমি বারবার গুণগত রসায়ন বলতেছি, তার একটাই কারণ, গুণগত রসায়নের পুরো কনসেপ্ট, পুরো কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনিক কনফিগারেশনের কনসেপ্ট তুমি যখন এখানে না ভাই ইনপুট দিবা, দেখবা এভরি সিঙ্গেল টপিক তোমার জন্য খুব ইজি হয়ে যাইতেছে। তো এই যে তুমি এখানে 7 বা 6.49 লিখছো, এখন তুমি একটা কাজ করো, তুমি 6.494 যেটা ছিল, 49 বলে বলছিলাম খুব সম্ভবত, এটা 94 আর কি, প্লাস তুমি এখানে লিখলা 39.1, রাইট? 39.1 তুমি এটা যোগ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে 6 এবং 39 যোগ করলে কত আসে ভাই বলো তো? 6 এবং 39 তুমি যদি একসাথে যোগ করো তাহলে আসলো কত? 45, 45.94, তার সঙ্গে আরও পয়েন্ট, তাহলে আমাদের কত হয়ে গেল? 46.04 ডিভাইডেড বাই 2, এবং তুমি পাচ্ছ 23.02। তুমি যে আমাকে এখানে 23.02 বলে দিচ্ছ, তুমি খেয়াল করে দেখো তো এই পাশে তোমার মানটা কত আসছে? 23 না? উনি আমাদেরকে বুঝাইতে চাইছেন কি, যে আমরা যখন একই ধর্ম নিয়ে, যখন আমরা একই ধর্মভিত্তিক মৌল নিয়ে কাজ করি, প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের সমষ্টিকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে মধ্যবর্তী মৌলটুকুর পারমাণবিক ভর আমি বের করতে পারবো। এবং এটাকেই তুমি নাম দিছো ডোব্রিনার ত্রয়ী সূত্র অথবা ল অফ ট্রায়াডস। ল অফ ট্রায়াডস মানে তুমি ডোব্রিনার ত্রয়ী সূত্রকে এখানে ট্রাই, এই কারণে হচ্ছে গিয়ে তুমি ট্রায়াডস বলতেছো। তো এখন এই যে তুমি ডোব্রিনার ত্রয়ী সূত্র পড়ছো, এই ডোব্রিনার ত্রয়ী সূত্র দিয়ে তুমি আসলে কি ব্যাখ্যা দাও? তোমার ব্যাখ্যাটুকু হচ্ছে ভাই আমি যত এরকম মৌলগুলোকে একসাথে নিয়ে আসবো, ওই মৌলগুলোই আমাকে কি করবে, ভিন্ন ভিন্নভাবে 3টা মৌলের মধ্যে প্রথম এবং তৃতীয়টা দুইটাকে যখন আমি যোগ করব, মধ্যবর্তী মৌলটার পারমাণবিক ভর আমি খুঁজে বের করতে পারবো। দ্যাটস ইট। আমাদের ডোব্রিনার ত্রয়ী সূত্র নিয়ে আর কোনো চিন্তা তোমার করতে হবে না। এবার আসো, নামটাই শুনতে একটু কেমন কেমন জানি লাগে, টেলুরিক স্ক্রু নিয়ম। এইটা তোমার বইতে নাই। এই বই, এটা আমি কেন দিছি ভাই, যত তুমি হচ্ছে ওই যে বলছি ধাপে ধাপে তুমি শিখবা। দেখো তো আমি একটা রিমাইন্ড যদি দিই, 1815 সাল আমাদের প্রাউড একটা সূত্র বলছে, 1829 সাল ডোব্রিনার আমাদেরকে একটা সূত্র দিছে, মধ্যবর্তী কতগুলো সাল গেছে, যে সালগুলোতে না ভাই আসলেই তেমন কোনো কাজ হয় নাই। এই সালটা হচ্ছে ভাই 1862 সাল। এই যে 1862 সালে তুমি আসছো, এইখানে তোমার টেলুরিক স্ক্রু নিয়ে হচ্ছে কথাবার্তা শুরু হইল। টেলুরিক স্ক্রু, ওকে। টেলুরিক স্ক্রু যখন আমি বলতেছি, ব্যাপারটা না কেমন একটা স্ক্রু দিয়ে আমি ব্যাখ্যা দিব না, স্ক্রু দিয়ে ব্যাখ্যা না দিয়ে তোমার চিন্তাটা হচ্ছে কি, তুমি এখানে একটা সিলিন্ড্রিক্যাল ফর্ম নিয়ে চিন্তা করবা। আবার আমি এটাও বলতে পারি ডিএনএ ডাবল হেলিক্স মডেলের কথা। যেই মাত্র আমি বললাম ডিএনএ ডাবল হেলিক্স মডেল, আমি চলে গেছি বায়োলজিতে। তোমার জন্য এটা বোঝাটাও একটুখানি কষ্টকর হবে, কারণ তুমি তখনও হচ্ছে আমাদের বোটানির ওই অধ্যায়টা পড়ছো কিনা আই ডোন্ট নো, তুমি ডাবল হেলিক্স মডেলের কথা ভুলে যাও। তুমি চিন্তা করো আমাদের সাইক্লিক অর্ডারে বা সিলিন্ড্রিক্যাল আমরা একটা সার্কেলের কথা চিন্তা করি। ওই টেলুরিক স্ক্রুতে তোমার দেখাইছে কি, ধরো আমি যদি একটা স্ট্রেট লাইন এখানে মার্ক করি, স্ট্রেট লাইন হচ্ছে ধরো এরকম, এরকম একটা স্ট্রেট লাইন আমি তোমারে দিছি, ঠিক আছে? এই স্ট্রেট লাইনের মধ্যে তুমি আলাদা করে হচ্ছে এই জায়গাতে একটা মৌল ইন্ডিকেট করো, এখানে দিলাম একটা, এখানে তুমি আরেকটা মৌল ইন্ডিকেট করো, এখানে আরেকটা মৌল, এরকম করে তুমি গ্র্যাজুয়ালি উপরের দিকে উঠতে থাকো। তোমার যে টেলুরিক স্ক্রুর যে ফরমেশনটা ছিল ওটার আমি একটুখানি ইজি করে দিলাম। তোমার এখন কাজ কি হলো, তুমি এখন চিন্তা করতেছো এক একটা পয়েন্ট মানে হচ্ছে আমি এক একটা মৌলকে এখানে নির্দেশ করতেছি। আমি এখানে দিলাম হাইড্রোজেন, দিলাম হাইড্রোজেনের পরে তুমি এই পাশে লেখা দিছো কি আমার লিথিয়াম, লিথিয়ামের পরে তুমি এই পাশে আমার লিখতে পারতেছো দিস ওয়ান ইজ আওয়ার সোডিয়াম, দেন আমাদের পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে ধরো সিজিয়াম, তারপরে ধরো ফ্রান্সিয়াম। এরপরে আরও একটারে পাইবা, ওরে তুমি আরও উপরের দিকে বসাই দিলা। সিলিন্ড্রিক্যাল ফর্মে যত সে উপরের দিকে উঠতেছে, আস্তে আস্তে তার এক্স হরাইজন বা ওয়াই হরাইজন নিয়ে যদি আমি চিন্তা করি, এই পাশ বরাবর আমাদের এক্স হরাইজন, এই পাশ বরাবর আমাদের ওয়াই হরাইজন, যত আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আমার তত বেশি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করে দেখো, মোটামুটি এটা একটু সহজভাবে মানে স্ট্রেট লাইন দেওয়া উচিত। মোটামুটি স্ট্রেট লাইন আমাদের হয়ে গেছে, কালারটা আমি চেঞ্জ করি, এটা দিলাম।
এই পাশ বরাবর তুমি তোমার পারমাণবিক সংখ্যাটাকে ডিটারমাইন করতেছো। ঠিক উপরের দিকে তুমি এদিক বরাবর আরেকটা স্ট্রেট লাইন টান দিছো। অন এভারেজ আমি ধরে নিলাম এটা মোটামুটি স্ট্রেট লাইন হয়েছে 90 ডিগ্রি, যদি হালকা একটু বাঁকা শাখা এদিক হয়ে গেছে। এদিক বরাবর তুমি তোমার পারমাণবিক ভরটাকে ইন্ডিকেট করতেছো। আমি তোমার সিলিন্ড্রিক্যাল ফর্মে নাই না, এটার আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হরাইজন বরাবর যত আমি সামনের দিকে আগাচ্ছি, তত বেশি মৌলগুলোকে আমি প্রেজেন্ট করতেছি কি তার পারমাণবিক ভরের মানটা ক্রমান্বয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে বা বাড়তেছে। এবং এই থিওরিটুকু আমাদেরকে দিচ্ছেন ফরাসি বিজ্ঞানী সা কোর্টোয়া। এবং সা কোর্টোয়ার এই থিওরি থেকেই বলতে পারো আমাদের এই পারমাণবিক ভরের উপর বেস করে যখন আমাদের একটা পেরিয়ডিক টেবিলটাকে দাঁড় করানোর এই কাজে তুমি কেবলমাত্র স্টার্ট আপে হাত দিলা। মানে মেন্ডেলিফ এই জিনিসগুলো যখন আস্তে ধীরে জিনিসগুলো দেখতেছে, হ্যাঁ মেন্ডেলিফকে আমি পর্যায় সারণী জনক বলি, ইটস ট্রু, কিন্তু মেন্ডেলিফ এই জিনিসটা কোথাও না কোথাও থেকে ডেভেলপ করতে আনছে। সেই ডেভেলপটুকু কোত্থেকে হয়েছে, এদিক থেকে তার আস্তে আস্তে শুরু হয়েছে। মানে সিলিন্ড্রিক্যাল ফর্মে যত তুমি আস্তে আস্তে উপরের দিকে উঠবা, যত উপরের দিকে উঠা যাবে তত বেশি পরিমাণ পারমাণবিক ভর বা মৌল সাপেক্ষে পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি তুমি পরিলক্ষিত হয়, এরকমভাবে বলতে পারবা। তুমি কিন্তু এখনো ভাইয়া পারমাণবিক সংখ্যায় যাইতে পারো নাই, কারণ তৎকালীন সময়ে বিজ্ঞানীদের কাছে পারমাণবিক সংখ্যা নিয়েও কোনো চিন্তা আসে নাই। সালগুলো তুমি খেয়াল করো 1862, মানে স্টিল নাও তুমি ইলেকট্রন আবিষ্কার করতে পারো নাই, প্রোটন আবিষ্কার করতে পারো নাই, নিউট্রন তো আরও না। তুমি জাস্ট হচ্ছে সালগুলো দেখবা, তুমি হয়তোবা তোমাদের মধ্যে কেউ চিন্তা করতেছিলা যে ভাই সাল আমি কেন পড়বো। সালটুকু তোমার পড়াইতে গেলে আমাদের একটা বড় সড়ো লাভ, ইভেন তোমার লাভ, সেটা কি তুমি প্রতিটা কনসেপ্টকে ডেভেলপ করে ফেলতে পারবা। তুমি স্টিল নাও হচ্ছে যেহেতু ইলেকট্রন নাম্বার কিংবা তোমার প্রোটন নাম্বারটাকে ফাইন্ড আউট করতে পারো না, তার মানে তোমার চিন্তা ভাবনাটুকু ওই ভরের উপর বেস করে তুমি লাগাইতেছো। আমাদের সবচেয়ে প্রমিনেন্ট যে এক্সাম্পলটা সেটা কি, জন নিউল্যান্ডের অষ্টক সূত্র। এটা ভাই আমি প্রথমবারের মতো তোমারে বলবো, এইবার তোমার হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট কোশ্চেনের দিকে তুমি সুইচ করছো আস্তে আস্তে। এটা তোমার বইতে আছে, কিন্তু কোন বইতে, তোমার বর্তমান বইতে নাই, এটা তোমার টিচার কোনো না কোনোভাবে তোমার পড়াবে, বাট আমি তোমার একটু ডিফারেন্ট ওয়েতে এখানে পড়াই। প্রথমে আমি হচ্ছে গিয়ে একটা বক্স করি। এই বক্স করার পর আমি তোমার হচ্ছে এখানে একটা স্ট্রেট লাইন দেই। স্ট্রেট লাইনটুকু দেওয়ার পর আমি এখানে হচ্ছে কয়েকটা মৌল লিখবো। প্রথম মৌলটা তুমি চিন্তা করো। আমি যখন প্রথম মৌলটা এখানে তোমাকে ডিটারমাইন করে দিচ্ছি, তুমি এখানে লিখতেছো হাইড্রোজেন, ভালো কথা। তুমি এখানে এরপরে হাইড্রোজেনের পরে আমার কারে লেখার কথা, তুমি বলবা ভাইয়া হিলিয়াম। নো, তুমি এখানে হিলিয়াম লিখতে পারবা না। কেন পারবা না? কারণ 1864 সালের পরে তুমি এই যে দেখো, সরি আমি তোমাকে সালটা এখানে বলিনি, 1862 না, এইটা দেওয়া হয়েছে ভাই 1864 সালে। 1864 সালে যখন আমাদেরকে জন নিউল্যান্ড তার অষ্টক তত্ত্বটুকু পড়াইছেন, এই অষ্টক তত্ত্বের পড়ানোর সময় উনি নিষ্ক্রিয় গ্যাস কি সেটা জানতেন না। মানে তৎকালীন সময়ে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার তখনও হয় নাই, যার কারণে তুমি এখানে হিলিয়াম লিখতে পারতেছো না। হাইড্রোজেনের পরিবর্তে তুমি এখানে লিখতেছো কি লিথিয়াম, লিথিয়ামের পরে বলতেছো সোডিয়াম, তারপরে বলতেছো পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম, বলো শেষ পর্যন্ত, সমস্যা নেই তাতে। এরপরে তুমি যখন এখানে আসতেছো সোডিয়ামের কথা, এখন সোডিয়ামের কথা বলার পরে তুমি যখন আরও কোনো কিছু চিন্তা করো, দেখো তো খেয়াল করে, হাইড্রোজেন, তারপরে কি আমাদের সোডিয়াম, এরকম করে এই পাশে লিথিয়াম, তারপরে হচ্ছে গিয়ে কি আমাদের সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, একটা নির্দিষ্ট গ্রুপ ভিত্তিক আমি চিন্তা করছি। নির্দিষ্ট গ্রুপ ভিত্তিক যখন তুমি চিন্তাটুকু করছো, তোমার কাছে মনে হইতেছে আচ্ছা এটা তো খুব সহজ, কিন্তু না। মজার বিষয় হচ্ছে তোমাকে নির্দিষ্ট গ্রুপ ভিত্তিক বলে দেওয়ার একটা কারণ আছে, তোমার আমি কেবলমাত্র সেট আপে আইনা দাঁড় করাইছি। এখন তোমার হিসাব হচ্ছে তাহলে জন নিউল্যান্ড আমার ব্যাখ্যাটা আসলে দিছে কেমনে, দিছে এমনভাবে তোমার এতটুকু অংশ বুঝায় সেরে আমি এটা এবার মুছে দিলাম, এই যে কোনো জায়গায় এখানে গ্যাপ। হাইড্রোজেনের পরেই তুমি চিন্তা করো কি, আমি যেহেতু হিলিয়াম লিখতেছি না, আমি এখানে লিথিয়াম রাখলাম। লিথিয়াম লিখে আমি এই জায়গাতে বললাম কি যে ভাই লিথিয়ামের পরে আমার কে আছে,
তুমি বললা ভাইয়া বেরিলিয়াম আছে। বেরিলিয়ামের পরে কে আছে? তারপরে বললা বোরন আছে। বোরনের পরে কে আছে? এবার তুমি আমরা বলতেছো যে বোরনের পরে আমাদের কে আসে? কার্বন। কার্বনের পরে ভাইয়া আমাদের কি আসে? নাইট্রোজেন আসে। এতটুকু পর্যন্ত তোমার দাঁড় করানো হয়েছে। এই যে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে কি আমাদের নাইট্রোজেনের পরে কি আসবে? অক্সিজেন। আচ্ছা লিখলাম আমি আবারও কি এখানে অক্সিজেন। অক্সিজেনের পরে আমার কে আসে? নাম্বারটা গুনো, 1 2 3 4 5 6 7 হয়েছে। অক্সিজেনটা ভাই তুমি লেখা সারছো মাত্র। যেই মাত্র তুমি তোমার এই জায়গাতে আসবা, তোমার হাইড্রোজেনের নিচে এই জায়গাতে তখন ফ্লোরিনকে প্লেস করা হয়। তুমি কিন্তু নিষ্ক্রিয় গ্যাস স্টিল নাও পাও নাই, যার কারণে হিলিয়ামের পরে যে নিয়ন আসে, নিয়নটুকু কিন্তু স্টিল নাও তোমার সামনে প্রেজেন্টেড হয় নাই। এবার তুমি কি করতেছো? লিথিয়ামের পরে নিচে আমাদেরকে সুন্দর করে লিখে দিচ্ছ এই পাশে সোডিয়াম। অথচ আগের বার আমি কি লিখছিলাম? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, একটা গ্রুপকে আমি টার্গেট করছিলাম, এটা বুঝাই নিছি। সোডিয়ামের পরে তুমি এবার চিন্তা করো তোমার কে আসতেছে? এই পাশে আমাদের ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরে আমাদের এই পাশে কে আসতেছে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পরে এখানে কে আসতেছে? সিলিকন। সিলিকনের পরে কে আসতেছে আমাদের? ফসফরাস। ফসফরাসের পরে আমাদের কে আসতেছে? সালফার। এই যে উনি আমাদেরকে ব্যাখ্যাটুকু দিছে, ব্যাখ্যা দেওয়াতে উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে যখন আমরা লিথিয়াম বলতেছি, লিথিয়ামের পরেই হচ্ছে সোডিয়ামে আইসা। এটাকে যদি তুমি 1 নম্বর বিবেচনা করো, 1 2 3 4 5 6 7, অষ্টম মৌলতে এসে আমাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এবং বর্তমানে তুমি এসে টের পাইছো যে না, ইটস অবভিয়াসলি ট্রু, লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে তার ধর্মগত, মানে তার তুমি ধরো ভৌত ধর্ম বলো, তুমি রাসায়নিক ধর্ম বলো, তার মধ্যে তুমি মিল পাচ্ছ। তাহলে এখন বলো তো, আমি তোমার যে কিছুক্ষণ আগে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই কথাটুকু যখন আমি লিখলাম, তাহলে হিসাব করে দেখো তো, লিথিয়াম এবং সোডিয়াম তার ধর্মের মধ্যে মিল আছে, সোডিয়াম এবং পটাশিয়াম তার ধর্মের মধ্যে আবার মিল আছে, এরকম করে গ্র্যাজুয়ালি তার মিলগুলা যাচ্ছে। মাঝখানে ছোট্ট একটা গ্যাপ পড়ছে। গ্যাপটা কি? সেটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসটা তখন ছিল না। তোমরা যারা গান শিখছো বা গান গাইতে জানো, তোমাদেরকে একটা জিনিস শিখায়, সা রে, মানে ওই যে হারমোনিয়ামের সা রে গা মা পা ধা নি সা, 1 2 3 4 5 6 7 8, অষ্টকে গেছে। এজন্য কবিতার মতো করে না হোক বা যে কোনো উপায়ে হোক, আমরা যখন এটা পড়াইতে নেই, অধিকাংশ ক্ষেত্রেই আমরা করি কি, এটার একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিই। অষ্টম টোনে আইসা যখন এটা রিপিট হয়, ঠিক একইভাবে জন নিউল্যান্ডের এই অষ্টক সূত্রতে আইসা, মানে এটাকে বোঝানো হচ্ছে অষ্টক কেন বলছে, কারণ অষ্টম মৌলতে তার ধর্মের পুনরাবৃত্তি ঘটে। বাট মজার বিষয় হচ্ছে, যদি নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হইতো, যদি নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হইতো, তাহলে উনি তখন বলতে পারতো কি, যদি নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হতো, তাহলে ওনার দ্বারা বলা হইতো যে নবম মৌলতে এসে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তখন হয়তো অন্য নামও আমি বলতাম, বাই ডিফল্ট হোক, যে কোনো কারণেই হোক, উনি আমাদেরকে শিখাইছে কি, যে অষ্টম মৌলতে এসে তার পুনরাবৃত্তি ঘটতেছে, এবং এটাকে তখন আমরা জন নিউল্যান্ডের অষ্টক সূত্র হিসেবে চিনে নিছি। এবার ক্লিয়ার হয়েছে তো? তো জন নিউল্যান্ডের অষ্টক সূত্র যখন তুমি পড়া শেষ করলা, এইবার আসলো তোমার পেরিয়ডিক টেবিলের গোড়াপত্তন, মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের এই পর্যায় সূত্র দেওয়া হয়েছে ভাইয়া 1869 সাল। 1869 সালে যখন মেন্ডেলিফ এই পর্যায় সারণীটুকু আমাদেরকে দিলেন, উনি সর্বমোট 63টি মৌল আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছেন। 63টি মৌল। ভিত্তি কি ছিল? পারমাণবিক ভর। এই পারমাণবিক ভরের ভিত্তিতেই তুমি সুন্দরভাবে আমারে বলতে পারছো যে ভাইয়া যত দিন এরকম ভাবে গেছে, তত হচ্ছে আস্তে আস্তে আমরা মৌলগুলোকে আরো সুন্দরভাবে সাজাইতে পারছি। এই 63টা মৌলের উপর বেস করে মেন্ডেলিফ আমাদেরকে বুঝাইতে পারছেন কি, মৌলসমূহ পারমাণবিক ভরের সাথে সাদৃশ্য রেখে
ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। জিনিসটুকু হচ্ছে তোমার বোঝানোর জন্য বলা। ক্রমান্বয়ে পরিবর্তিত হয় মানে তার ধর্মটুকু কি হয়? ক্রমান্বয়ে চেঞ্জ হয়। এখন ধর্ম যখন ক্রমান্বয়ে চেঞ্জ হইতেছে, তার বেসমেন্ট লাইনটুকু তুমি কি বানাইছো? পারমাণবিক ভর। এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। তুমি পারমাণবিক ভরের ভিত্তিতে যখন এই জিনিসটুকু তৈরি করে আমাকে দিলা, এই ভরের উপর বেস করে অনেকগুলোর ভুল ত্রুটি সংশোধন তোমার তখন করা লাগতেছিল। প্রশ্ন আসে যে ভাইয়া, পারমাণবিক ভরের ভুলের ত্রুটিতে যখন আমরা ব্যাখ্যাটুকু দেই, ওই ব্যাখ্যাটুকুতে তো আমাদের আরও অনেক ভুল ত্রুটি থাকার কথা। হ্যাঁ, ভুল ত্রুটি অবশ্যই আছে, কিন্তু মেন্ডেলিফ আমাদেরকে এত কিছু করে দিছেন বিধায় আমরা তখন বলি কি পর্যায় সারণীর জনক। যদিও সত্য কথা বলতে যেটা, উনিও অন্যান্য অনেক কোনো কিছুর বা অনেকগুলোর উপরেও উনি হেল্প নিছেন। হেল্প নেওয়ার কারণ হচ্ছে কি, এখানে আরেকজনের নাম আছে, লুথার মেয়ারের নাম অটোমেটিক চলে আসে। হয়তোবা তুমি এটা শুনবা, হয়তোবা শুনবা না, আমি জানি না। তো আমি তোমারে বলে দিই, লুথার মেয়ার তুমি যখন হচ্ছে পড়বা, তো লুথার মেয়ার একই সাথে সমসাময়িকভাবে এই মেন্ডেলিফের পর্যায় সূত্রটুকু যখন হয়েছিল, এই পর্যায় সূত্রের সাথে সাথে হচ্ছে লুথার মেয়ারও কি আমাদের কাজ করতেছিল। দুইজন দুইটা ক্রাইটেরিয়ার উপরে হাত দিছে। একজনে হাত দিছে পারমাণবিক ভরের উপর বেস করে, আরেকজন হাত দিছে আমাদের রাসায়নিক ধর্মের উপর বেস করে। দুইজন সমসাময়িকভাবে এই কাজটুকু সামনে আগাইছেন। লুথার মেয়ারের অবদান অনস্বীকার্য, তুমি তারা অস্বীকার করতে পারবে না। বাট টু বি অনেস্ট, সে যতটুকু কাজ করছে তার থেকে একটু হলেও বেশি কি করছে? মেন্ডেলিফ করছে। এই কারণে তুমি মেন্ডেলিফকে কি বলছো? পর্যায় সারণীর জনক বলছো। মেন্ডেলিফকে এই পর্যায় সারণীর জনক তুমি যখন বলতেছো, লুথার মেয়ারের অবদান তোমার কাছে একটুখানি ফিকে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। বাট না, আমাদের দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে আমাদেরকে তখন সে ব্যাখ্যা দিছে। এই দুইটা ক্রাইটেরিয়া তুমি মনে রেখো, যেটা তোমাদেরকে মাত্র বললাম। একটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর, আরেকটা হচ্ছে কি ভাই আমাদের রাসায়নিক ধর্ম। এই দুইটার উপর ভিত্তি করেই আমাদের হিসাবটুকু এখানে দাঁড়াইছে। ঠিক আছে? আচ্ছা, গেল পারমাণবিক ধর্মের সংশোধন। এবার আসলো কি আমাদের আধুনিক পর্যায় সূত্র। মোটামুটি বিশাল একটা সময় এখানে আগাইছে। এই বিশাল সময়টুকু আগানোর পরে আমাদের সামনে একজন হাজির হইল, জনাব হেনরি মোসলে। কি নাম বললাম? হেনরি মোসলে। হেনরি মোসলে যখন আমাদেরকে দেখাইছে, তখন আমরা বলতে পারি পারমাণবিক ভর না বলে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যার ভিত্তিতেই হেনরি মোসলের এই কনসেপ্টটা কি ছিল? পারমাণবিক সংখ্যা। মধ্যবর্তী সময়ে কিন্তু অনেক কিছু আমাদের আবিষ্কার করা বা গবেষণা করা, হোয়াট এভার যাই কিছুই তুমি বলো, এগুলোর ঝামেলা শেষ। কিন্তু হেনরি মোসলের কনসেপ্ট যখন এসে দাঁড়াইছে, তখন জিনিসটুকুর ফরমেশনটা আর একটু ডিফারেন্ট ওয়েতে চলে আসছে। আমরা তো ততদিনে জানতাম কি পারমাণবিক ভরের ভিত্তিতে আমি সব কিছু করি। মেন্ডেলিফ আমাদের অনেক কিছু এখানে করে দিছে। হেনরি মোসলে তখন আমাদেরকে বললো কি যে আসলে পারমাণবিক ভর নয়, পারমাণবিক সংখ্যা হবে পেরিয়ডিক টেবিলের আমাদের ভিত্তিটা। সেটা কত সালে দিছে? 1913 সালে। 1913 সালে তখন পারমাণবিক সংখ্যা যখন উনি আমারে বললো বা আমাদেরকে বলে দিল, তো পারমাণবিক সংখ্যার ভিত্তিতে তুমি তখন বলো কি হাইড্রোজেনের 1, মানে তার ক্যারেক্টার যা থাকবে ওই অনুযায়ী ক্রমান্বয়ে তখন কি ঘটনাটুকু ঘটে। এর মাঝখানে একটা মজার ঘটনা ঘটছে। মজার ঘটনা ঘটছে কি, এই মধ্যবর্তী সময়ে, এটা সাল কত ভাই? 1913। এর আগেই 1894 সালে প্রথমবারের মতো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়। সেটা হচ্ছে কি আর্গন। আবিষ্কার হয়ে গেছে, কিন্তু দেখো সালটা খেয়াল করো। আমাদেরকে মেন্ডেলিভ দিল কবে? 1869 সালে। 1913 সালে হেনরি মোসলে এসে পারমাণবিক সংখ্যাটাকে ভিত্তি বানাইলো। মধ্যবর্তী সময়ে এসা আর্গন আমার আবিষ্কার হইলো। ঠিক তার পরের বছরই কি হিলিয়াম আবিষ্কার হয়েছে। ততদিনে পেরিয়ডিক টেবিলের একটা আউটলাইন আমাদের সামনে রেডি হয়ে গেছে। ওই আউটলাইনের উপর বেস করে আমাদের চিন্তা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস আরও আছে। এবং তুমি এটাও জানো, বায়ুমণ্ডলের সর্বাধিক প্রাপ্ত গ্যাসসমূহের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে একটা। বায়ুমণ্ডলে সর্বাধিক প্রাপ্ত, বায়ুমণ্ডলে সর্বাধিক প্রাপ্ত গ্যাস। সর্বাধিক প্রাপ্ত নিষ্ক্রিয় গ্যাস বলাটাই বেটার। সর্বাধিক প্রাপ্ত
নিষ্ক্রিয় গ্যাস। তো এই যে তুমি এতক্ষণ পর্যন্ত পড়লা, এই এতক্ষণ পর্যন্ত পড়া তুমি কি শিখছো একটা পেরিয়ডিক টেবিলে টোটাল বেসমেন্ট আমি কেমনে দাঁড় করাইছি। হাইড্রোজেন বলছি, হাইড্রোজেন বলার পরে তুমি হচ্ছে ততদিনে আমার হিলিয়াম আবিষ্কার হয়ে গেছে, লিখলা হিলিয়াম। তো ব্যাখ্যামূলক অনুযায়ী তখন আমাদের এরপরে লিথিয়াম এসে ঢুকছে। লিথিয়াম কত 3। আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনও তখন একটা একটা করে আমরা তখন প্রেজেন্ট করা শুরু করতেছি। 1s2, তারপর আমাদের 1s2, তারপরে কত আসতেছে 2s1, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম করে তো সব কিছু আমাদের এখানে আছে। হেনরি মোসলের এই কনসেপ্টটা যখন ডেভেলপ হইলো, ওই ডেভেলপটুকু হওয়ার পরে আমার সামনে এবার হাজির হইল আইইউপ্যাক অনুমোদিত আধুনিক পর্যায় সূত্র, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো আমাদের আইইউপ্যাক অনুমোদিত ওই নিয়মটুকুতে এসে দাঁড়াইলো কি, পারমাণবিক সংখ্যা না ইলেকট্রন বিন্যাস হবে মৌলসমূহের জন্য, বা এই পেরিয়ডিক টেবিলের বেলায় তার মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। এই যে তুমি পুরো একটা ইতিহাস বলতে গেলে শিখলা, একটা পেরিয়ডিক টেবিল কবে থেকে শুরু হয়েছে। কোনো জিনিস একদিনে হয় না, আস্তে আস্তে ধাপে ধাপে বৃহৎ গবেষণা, মানে একান্তই প্রচেষ্টা, অনেক কিছুর উপর বেস করে। এখন কিছুক্ষণ আগে যে তুমি একটা লিখলা 1s1 2s2 বা 1s1 1s2 1s2 তারপর 2s1, বিভিন্নভাবে এগুলাকে আমরা প্রেজেন্ট করি। অল ওভারঅল আমরা যখন হচ্ছে এগুলার ব্যাখ্যা দিই, ব্যাখ্যাটুকু দিতে গিয়ে তখন আমাদের কাছে মনে হয় যে তাহলে আমাদের ফিনিশিং বা এন্ডিং পয়েন্টে আমাদের কাছে কি দাঁড়াইছে, এন্ডিং পয়েন্টে দাঁড়াইছে কি আমাদের ইলেকট্রন বিন্যাসটুকু হবে কি আমাদের মূল ভিত্তি। প্রমাণ চাও? আসো, আমাদের সবচেয়ে ট্রেডিশনাল ওই মৌলটা সোডিয়াম দিয়ে শুরু করি। সোডিয়ামের জন্য তার পারমাণবিক সংখ্যা তুমি বলো কত? 11। ইলেকট্রনিক কনফিগারেশন ভাইয়া তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে, 1s2 2s2 2p6 3s1, সবচেয়ে সহজটা নিলাম। এবং তারপরে তুমি আমাকে ডিক্লারেশন দিচ্ছ যে সে যেহেতু 3টা কক্ষপথ নিয়ে গঠিত, তাহলে তার পর্যায় হবে 3। যেহেতু তুমি এখানে গ্রুপ পাচ্ছ, গ্রুপের সর্বশেষ একটা ইলেকট্রন আছে, তার মানে তার গ্রুপ নাম্বার কত? 1। তুমি যদি পূর্বতন নিয়ম বলো তাহলে রোমান 1। ওকে, এই হইতেছে ভাই টোটাল পেরিয়ডিক টেবিলের তুমি গোড়াপত্তন এখানে শিখে নিছো। এই ইলেকট্রন বিন্যাসই হবে আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি, পর্যায় সারণীর মূল ভিত্তি। ব্যাস, এবার তোমার পর্যায় সারণীর আলাপ আলোচনা তুমি গুছাই ফেলছো, ডান। এবার তুমি দুইটার মধ্যে কম্পেয়ার করো। আমাদের পর্যায় সারণী মেন্ডেলিফ কত সালে দিছে? আধুনিক পর্যায় সারণী 1913 থেকে 2016 পর্যন্ত রাখছি। এখন তুমি বলো যে ভাই সাল এসা পড়ছে 2026, আপনি লিখছেন 2016, মাঝখানের 10 বছর কি আমার ঊর্ধ্বপাতিত হয় এমন পদার্থের মতো ফুরুত করে উড়ে গেছে? না, কাহিনী হইতেছে আমাদের জিনিসগুলা আপডেট হয় একটু দেরিতে। আমি তোমার এখন বলতে পারি যে মৌল সংখ্যা 118, বাট টু বি অনেস্ট মৌল সংখ্যা এখন আসলে ঠেকছে কততে ভাই জানো? 123-এ চলে গেছে অলরেডি। কিন্তু তুমি শিখতেছো কত? 118। কেন? তোমার বইতে 118 দেওয়া আছে। তোমার পেরিয়ডিক টেবিলটা তোমার বইতে যেটা দেওয়া আছে ওটা তোমার 118 পর্যন্ত সাজানো আছে। তাই আমি চাইলেও তোমাকে 123 পর্যন্ত নিয়ে যেতে পারতেছি না, আমি ওই জায়গাতে বিয়ন্ড আটকাই গেছি। কিন্তু তোমার আমি এতক্ষণ পর্যন্ত যে পেঁচালগুলা পারছি, যেগুলো আমি তোমারে বলে দিছি, এটা হচ্ছে তোমার টোটাল বেসিকের খেলা। তুমি যত জিনিসটুকু হচ্ছে তোমার মাথায় ইনপুট নিতে পারবা, তত দেখবা খুব সিরিয়ালি সুন্দরভাবে তোমার মাথায় চলে আসছে। তোমাদের মধ্যে যারা হচ্ছে যখন এই মেন্ডেলিফের কথা চিন্তা করতেছো, 1869 দেখো তোমার মুখস্থ হয়ে গেছে, পর্যায় ছিল 12টা, গ্রুপ ছিল 8টা, আর নতুনটাতে তোমার পর্যায় 7টা ঠিকই আছে, এখানে তোমার গ্রুপ হয়ে গেছে কয়টা? 18টা। বাট পূর্বে মানে কি? তোমরা যে বইটা পড়তেছো, এই বইয়ের প্রথম ব্যাচের পরীক্ষার্থী ছিল 2015 সালে। তোমরা পরীক্ষা দিবা মোটামুটি প্রায় 10-12 বছর পরে এসা, 10 না আরও বেশি। তো সেই ক্ষেত্রে তার আগে যারা পরীক্ষা দিছে এই 2015 সাল পর্যন্ত, তারা তখন চিন্তা করছে যে আমাদের পর্যায় হচ্ছে 7টা। এটা সত্য, পর্যায় 7টি। আর যখন তুমি গ্রুপ নাম্বার বলতেছো তখন আমাদের গ্রুপ হচ্ছে 8টি। আধুনিক থেকে যখন সর্বাধুনিকের হিসাবে গেল তখন সেখানে হয়ে গেল কয়টা? আমাদের 18টা। সেই 18টা নিয়ে তোমাদের এখানে আলোচনা। এবং এখানে একটা কথা আছে, এখন তোমাদেরকে বলতে হয়, এই ব্লক ভিত্তিক আলোচনার একটা কথা এখন শুরু না করলেই না। তুমি যখন এই ব্লক ভিত্তিক আলোচনা করতে যাবা, এই ব্লক ভিত্তিক আলোচনার কিয়দংশ পরিমাণ অংশ অবশ্যই তুমি গুণগত রসায়নে পড়ে আসছো। কিভাবে?
তোমার আশিক ভাইয়ের ক্লাস তুমি করছো, তোমার আশিক ভাইয়া যখন তোমারে পড়াইছে ডেফিনেটলি এক একটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখানোর পরে উনি তোমারে বলে দিছে যে তুমি কোথার থেকে কই যাচ্ছ, কোন ইলেকট্রনটা বা কোন অরবিটালে এসে লাস্ট ইলেকট্রনটা এসে ঢুকতেছে। যদি তখন তুমি এস এর কথা বলো, দিস ওয়ান ইজ আওয়ার ফর এস ব্লক। যখন আমরা হচ্ছে পি এর কথা বলি তখন তুমি নাম দিচ্ছ কি পি ব্লক। যখন আমরা ডি অরবিটালের কথা বলি তখন আমরা বলি কি ডি ব্লক। এবং সর্বশেষ আমি বানাইছি কি এফ ব্লক। এস এর নামের উৎপত্তি শার্প, পি এর নামের উৎপত্তি প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, ওই নামগুলো তোমরা মুখস্থ করে ফেলছো। এখন আমাদের পরবর্তী আলোচনায় পর্যায় সারণীর যে বর্তমান অবস্থা বা পরিস্থিতি, এটার উপর বেস করে তোমার আমি অনেক কিছু বলবো আস্তে আস্তে ধাপে ধাপে। তুমি এখন হিসাব করো, এই যে এতগুলা মৌল তুমি এখানে দেখতেছো, আমি তোমার এখানে দাগ দিতে হবে আমার এবার। কেন দিতে হবে তুমি এবারে সেট আপ দেখাই। এই পাশের তোমার হাইড্রোজেন দিয়ে শুরু, আচ্ছা পরে দিই। এই পাশের তোমার হাইড্রোজেন দিয়ে শুরু, এই হাইড্রোজেন থেকে তোমাদের মধ্যে যারা যারা ভাই জীবনে অন্তত কোনো কিছু করার নিয়ত নিয়ে তুমি ধরছো বা তোমার নিয়ত হয়েছে যে না ভাই আমি আমার এসএসসি লাইফে যেই আন্ডা বাচ্চা লেভেলের পড়ালেখা করছি ওটুকু আমি করুম না, আমি এর থেকে বেশি করুম। তোমার মূল ম্যান্ডেটরি কাজ হচ্ছে পেরিয়ডিক টেবিলের 1 থেকে 36 পর্যন্ত যতগুলো মৌল আছে এভরি সিঙ্গেল এলিমেন্টের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, ইলেকট্রনিক কনফিগারেশন সব তোমার মুখস্থ করতে হবে। এটা আমার 1 নাম্বার সাজেশন। যদি ওই যে ক্লাসের শুরুতে যেটা বলছি অধ্যায় 2 যদি তোমার ঠিকমতো নলেজ না থাকে ভাই, ক্লাস এখানেই পজ করো, তুমি আবার অধ্যায় 2 এ ফেরত যাও। 1 থেকে 36 পর্যন্ত তুমি যখন পড়তেছো তোমার কি বলছি পারমাণবিক ভর বা যেটাকে তুমি পারমাণবিক ভর না বলে শুধুমাত্র পারমাণবিক সংখ্যাও আবার আলাদা করে বলছো। আরেকটা জিনিস ছিল আমাদের পারমাণবিক সংখ্যা, তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এগুলো ভাই তোমার লাগবে, লাগবে মানে লাগবে। কত প্রকারে লাগবে, কেমনে লাগবে তার ফিরিস্তি তুমি হচ্ছে কেবলমাত্র হাফ ইয়ারলি এক্সামটা যখন দিতে বসবা তখন তুমি পেয়ে যাবা। যখন তুমি হাফ ইয়ারলি এক্সামটা দিবা এভরি সিঙ্গেল হয়ার তোমার সিকিউ কোশ্চেন, তোমার এমসিকিউ কোশ্চেন বা তোমাকে যত প্রকারের যা কিছু বলে দেওয়া হোক না কেন সেই জিনিসগুলোর থেকে ম্যান্ডেটরি এই 1 থেকে 36 পর্যন্ত আইনা তোমার এই কোশ্চেনগুলো দাঁড় করা হবে। এখন এক একটা মৌলের এক একটা ক্রাইটেরিয়া আছে, এক একটা মৌলের এক একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি তাদেরকে আলাদা করছো। তুমি তাদের পারমাণবিক সংখ্যা মুখস্থ করছো, পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ করছো এবং তার কিছু নমুনা আমি তোমারে দেখাবো। এবার আমি একটুখানি পিছনে যাই, এখানে আমি একটা আলোচনা করব। আলোচনাটুকুর জন্য আমি শুরুতে হচ্ছে এখানে একটা ছোট্ট বক্স লিখলাম। বক্সের ভিতরে আমি একটা কথা লিখলাম ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বার মজার বিষয় হচ্ছে তোমার পড়ায় এটা ম্যাজিক নাম্বার হিসেবে। আমি যখন আমার টিচারদের কাছে পড়ছি বা আমি যখন আমার অফলাইনে পোলাপানগুলোরেও পড়াই, অফলাইনের পোলাপানগুলো যখন পড়তে যায় তখন তাদেরকে প্রথমে যখন এটা পড়ানো হয় তারা একটুখানি থান্ডার্ড হয়ে বসে থাকে। হয়তোবা তোমরা অনেকে এটা পারো, অনেকে এটা পারো না। আমাদেরকে যখন আমার টিচাররা পড়াইছে, আমি পরীক্ষা দিছি তোমাদের আগের যে এডিশনে, যে বারবার আমি আগের এডিশনের বই বলি না, তোমরা পড়ছো মাত্র 5টা 10টা চ্যাপ্টার বা পড়বা। তোমাদের কেমিস্ট্রির ফার্স্ট পার্টে 5টা চ্যাপ্টার, সেকেন্ড পার্টে 5টা চ্যাপ্টার, মোট চ্যাপ্টার হচ্ছে 10টা। আমার সময় ফার্স্ট পার্টে চ্যাপ্টার ছিল 19টা, সেকেন্ড পার্টে চ্যাপ্টার ছিল 12টা, মোট হলো কয়টা 31টা চ্যাপ্টার। সেই 31টা চ্যাপ্টারের কিয়দংশ পরিমাণ কিছু অংশ নিয়ে হচ্ছে তোমাদের বইটা বানানো হয়েছে। এবার তুমি বুঝতেছো যে তোমার ইনফরমেশনের কি পরিমাণের ল্যাকিংস অ্যাকচুয়ালি তোমার আছে। ওই আলোচনাটুকু থেকেই আমি তোমার এতক্ষণ পর্যন্ত প্রাউড, ডোব্রিনার ত্রয়ী সূত্র, জন নিউল্যান্ডের অষ্টক সূত্র, হেনরি মোসলে, লুথার মেয়ার, তারপরে হচ্ছে গিয়া মেন্ডেলিভ বিভিন্ন জিনিসের কনসেপ্ট আমি তোমারে পড়াইছি। এটা হচ্ছে আমাদের মেন কথা। এখন এই ম্যাজিক নাম্বার তোমার আসলে কেমনে পড়ানো হয়? ম্যাজিক নাম্বারের জন্য তোমার আসলে মুখস্থ করতে হয় একটা যা সিকোয়েন্স 2 8 8 18 18, তারপরে কত 32, তারপরে তুমি আবারও মন চাইলে লিখবা 32। প্রশ্ন আসে হোয়াট ইজ দিস, রাইট? 2 8 8 18 18 32। আমি একটা গ্রুপকে টার্গেট করি,
এবং তোমাদের সবার পছন্দ মতোই যে গ্রুপটা আমি হচ্ছে আগেরবার লিখছিলাম গ্রুপ 1। গ্রুপ 1 যখন আমি লিখি তখন আমার শুরুতে এখানে লেখা হইলো, আমার এখানে একটা বক্স করে নেওয়াটা ভালো। আচ্ছা, এবার আমি লিখলাম হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। বুঝছে? ওকে, আসো। হাইড্রোজেনের বেলায় তার পারমাণবিক সংখ্যার মান কত? তুমি আমার উত্তর দাও 1। লিথিয়ামের বেলায় তার পারমাণবিক সংখ্যার মান কত? উত্তর দাও 3। সোডিয়াম কত? 11। পটাশিয়ামের বেলায় তখন তুমি উত্তর দাও আমাকে কত? 19। যেই মাত্র ভাইয়া তোমারে প্রশ্ন করি যে ভাইয়া রুবিডিয়ামের বেলায় তার মানটা কত, তখন তুমি হ্যাঁ হ্যাঁ এরকম করে একটা মানে হতবিহব্বল ভাব তুমি নাও। হোয়াই? মুখস্থ নাই তার কারণে। আচ্ছা, আমি আজকে বলবো যে তোমার মুখস্থ করতে হবে না, তুমি তা উত্তর বের করতে পারবা। প্রশ্ন আসে কেমনে? এমন কোন সিকোয়েন্স আছে যে আমি এখানে মুখস্থ করতে পারবো বা আমার মনে থাকবে কিন্তু আমার মুখস্থ করতে হবে না? আমি তোমার এখানে বলে দিলাম তার মানটা হচ্ছে 37, তার প্রমাণটা আমি একটু পরে দিচ্ছি। সিজিয়ামের বেলায় তার মান কত এটা তো জানার প্রশ্নই আসে না, যদি না তুমি মুখস্থ করো তাহলে 55। ফ্রান্সিয়ামের বেলায় তুমি তোমার মানটা পাচ্ছ কত? 87। আচ্ছা, হাইড্রোজেন থেকে যখন তুমি লিথিয়ামে যাচ্ছ তুমি এখানে যোগ করো 2। 1 এবং 2 যোগ করলে উত্তর তোমার 3। মিলছে? তোমার প্রথম এখানে 2 কাটা গেল। লিথিয়াম থেকে যখন তুমি সোডিয়ামে আসতেছো তুমি যোগ করো এবার 8, তোমার উত্তর 11। মিলছে? 8 কাটো। সোডিয়াম থেকে যখন তুমি পটাশিয়ামে আসতেছো তোমার উত্তর আবারও তুমি এখানে 8 যোগ করো, উত্তর আসতেছে 19। আবার কাটো। যখন তুমি হচ্ছে পটাশিয়াম থেকে হচ্ছে রুবিডিয়ামে আসতেছো 8-এর সাথে এই কত 19 যোগ করছো, এখানে 19-এর সাথে 18 যোগ করো, 18 যোগ করার পরে তুমি এখানে পাচ্ছ কত? 37। 37-এর পরে তুমি আবার এখানে 18 যোগ করো, যোগ করার পরে তুমি এখানে পাচ্ছ কত? 55। 55-র সাথে ভাইয়া তুমি এবার 32 যোগ করো, তুমি উত্তর পাচ্ছ 87। আবার আমি মানটা রিপিট করি, 2 8 8 18 18 32। আবারও সেম 2 8 8 18 18 32। আমি আরও একটা 32 লিখে রাখছি। তোমরা যারা হচ্ছে এইচএসসি লাইফটা যখন তোমরা শেষ করতে যাবা বা তুমি এরপরে আমাদের মতো করে যারা তোমরা ইউনিভার্সিটি লাইফের পাশাপাশি শিক্ষকতা জীবনে ঢুকে যাবা তাদের জন্য তখন এই সিকোয়েন্সটা ভাই একটা মার্কাটারির টপিক হিসেবে তোমার থাকবে। নাম আমি কি লিখছি? ম্যাজিক নাম্বার। বাট টু বি অনেস্ট, আমার টিচাররা যখন পড়াইছে আমি পড়ছি ভাই মেলা আগে। মেলা আগে কীরকম? তোমার শিক্ষা জীবন কত বছরের? তুমি যখন আমার এই ক্লাস করতেছো তার মানে তোমার শিক্ষা জীবন খুব সম্ভবত 11 বছর। কেউ প্লে নার্সারি পড়ছো, মায়ের ধরে নিলাম আমি 12 বছর তোমার শিক্ষা জীবন। আমার শিক্ষকতা জীবনের চেয়ে বেশি। তোমরা এসএসসি এক্সামটা যখন দিলা তোমার ওই এসএসসি এক্সামের পরে তোমার কাছে কনসেপ্ট মনে হইতেছে যে আমি আসলে অনেক বড় হয়ে গেছি। তোমার তুলনায় আমি ভাই মেলা বড়, আমি হচ্ছে এটা বুইরা। কেন বুইরা? আমি ভাইয়া পরীক্ষা দিছি এসএসসি, যখন আমি এক্সাম দিলাম আমার এসএসসির সাল এসে দাঁড়াইছে ভাই কত জানো? 2009-এ আমি তখন এসএসসি পরীক্ষা দিছি। 2011-তে এসে তখন আমার এইচএসসি এক্সাম দেওয়া হয়ে গেছে। 2011 সাল। এইবার তুমি তোমারে প্রশ্ন করো তুমি কত সালে এইচএসসি পরীক্ষাটা দিচ্ছ? বুঝা যাইতেছে? 11 সালে যেদিন আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা শেষ করলাম 2012 সালে আমি ইউনিভার্সিটি থেকে যখন ক্লাস শুরু করলাম ওই দিন থেকেই আমি আবার আমার টিচিং ক্যারিয়ার যে শুরু করছি, স্টিল নাও দিস ওয়ান ইজ রানিং, স্টিল নাও। শত শত পোলাপান পড়ানো শেষ করছি এবং তাদেরকে যখন আমি পড়াইছি আমার টিচারও যখন পড়াইছে বলছে সিকোয়েন্স মুখস্থ কর। 2 8 8 18 18 32 ছিলাম আমি উদ্বাসের প্রোডাক্ট এবং তারা কেমন লেভেলের টপনচ টিচারগুলারে আমাদেরকে দিছে ওগুলো আমরা সবাই জানি। তোমরা যে বিভিন্ন টিচারদের নাম শোনো অন্যরকম পাঠশালা উদ্বাসের বা বিভিন্ন টিচার, বাইরে একজন আছে বর্তমানে চমক ভাই, পার্থপ্রতিমনাথ একজন দেশের বাইরে আছেন, এরকম আর অসংখ্য টিচার আছে যাদেরকে আমরা টিচার হিসেবে পাইছি। তোমরা এটারে ম্যাজিক নাম্বার হিসেবে শিখো, যেমনে মন চাই অমনে শিখো, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে একটাই, তুমি সিকোয়েন্স মুখস্থ করবা 2 8 8 18 18 32। এবং যখন তুমি হচ্ছে এইটার পরে তুমি এখন বলবা যে ভাই তাহলে আরেকটা গ্রুপে একটুখানি প্রমাণ দেন। আমি এখন লিখলাম গ্রুপ নাম্বার 2। তুমি এখানে আরেকটা কথা বলতে পারবা, দিস ওয়ান ইজ আমাদের গ্রুপ 1-এর এ। এটাও তোমাদেরকে শিখাবো। একটা হচ্ছে আমাদের পূর্বতন নিয়ম মানে আধুনিক পর্যায় সারণী, একটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী। আর এটার বেলায় তুমি তখন নাম দিচ্ছ গ্রুপ 2-এর এ। আর মাঝে মধ্যে একটু কুকুর কাশি দিচ্ছি ভাইয়া, ঠান্ডা লাগছে তো এটার জন্য, সরি ফর দ্যাট। আসো এবার লিখো
একটু ছোট। এবার গ্রুপ 2-তে এসে তুমি এবার প্রথমে আমাকে লিখে দিচ্ছ বেরিলিয়াম, তারপরে তুমি আমাকে লিখে দিলা ম্যাগনেসিয়াম, তারপরে লিখে দিলা ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আসো, বেরিলিয়ামের জন্য তুমি আমাকে বলতেছো 4, ম্যাগনেসিয়ামের জন্য বলতেছো 12, ক্যালসিয়ামের জন্য বলতেছো 20, স্ট্রনশিয়ামের জন্য বলতেছো 38, বেরিয়ামের জন্য বলতেছো ভাইয়া 56, রেডিয়ামের জন্য বলতেছো ভাইয়া 88। তোমাদের মধ্যে এখন কেউ কেউ বলবা ভাই ধরা খাইছে এবার। কেন? বেরিলিয়ামে 4, 4-এর সঙ্গে 2 যোগ করলে তো আমার কোনো কালেই কি হয় না, 12 হয় না। বাট মজার বিষয় হচ্ছে ভাই, তুমি আবার পেরিওডিক টেবিলটাতে আসো, তোমার এই পাশটা ভাই ফাঁকা না, এটা এখানে কিছু আছে, তোমার এই পাশটা ফাঁকা না, কিছু আছে, এই যে এতগুলা প্রত্যেকটার সবচেয়ে সংক্ষিপ্ত পর্যায়ে বলা হয়েছে কাকে জানো? এই যে এটাকে সংক্ষিপ্ত। জাস্ট অনলি তুমি শুধুমাত্র হাইড্রোজেন এবং হিলিয়াম নিয়ে কাজ করতেছো, এই যে একটা, আর এই হচ্ছে ভাই আরেকটা, সবচেয়ে সংক্ষিপ্ত পর্যায়। এই সংক্ষিপ্ত পর্যায় নিয়ে তুমি যখন চিন্তা করতে গেছো, তুমি এবার হিসাব করো তুমি এখানে কি করতেছো। তার মানে কি আমার প্রথম ধাপটা কাটা বা নাই? মানে তুমি অ্যাকচুয়ালি এখানে 2 যোগ করবা না, তুমি শুরুই করবা কারে দিয়ে যোগ করা? 8 দিয়ে। 4-এর সাথে তুমি এবার 8 যোগ করো, কত মিলল? 12 আসছে। আবার 8 যোগ করো, মিলল 20 আসছে। আরও 8 যোগ, 18 যোগ করো, কত আসলো? 38। আরও 18 যোগ করো, কত আসলো? 56। এবার তুমি 32 যোগ করো, উত্তর কত? 88। এবার তুমি তোমার নিজেরে প্রশ্ন করো ভাই, এই যে আমি তোমারে বারবার করে বলতেছি, বুঝাচ্ছি, বা তোমাকে যে আমি বললাম যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তোমার মুখস্থ রাখা বাধ্যতামূলক, এবার তুমি ক্লিয়ার হয়েছো তো? ব্যাপারটুকু দাঁড়াইছে কি ভাই, আমি যত বেশি পরিমাণে এগুলো প্র্যাকটিস করব, তুমি যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবা তোমার লাভ তত বেশি। কবিতা মুখস্থ তো পারো, করছো না? করছো তো। কবিতা কি মুখস্থ করছো? হায় লিনাকে রবি ছেঁচে ফেলেছে, মানে আমাদের খুব ট্রেডিশনাল একটা কোশ্চেন বা ট্রেডিশনাল একটা কথা। হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। এখন তুমি যদি হচ্ছে তার কনসেপ্টের উপর বেস করে এগুলা, হাই মানে হচ্ছে আমাদের হাইড্রোজেন, লি মানে হচ্ছে আমাদের লিথিয়াম, না মানে হচ্ছে আমাদের সোডিয়াম, কে মানে হচ্ছে আমাদের পটাশিয়াম, রুবি মানে হচ্ছে আমাদের রুবিডিয়াম, ছেচে মানে আমাদের সিজিয়াম, ফেলসে মানে হচ্ছে আমাদের ফ্রান্সিয়াম। সো ইটস আপ টু ইউ নাও। তোমার মুখস্থ থাকলে ভাই ভালো, নো প্রবলেম। মুখস্থ না থাকলে এখন মুখস্থ করো, ইন ফিউচারে তোমার লাগবে। 1, 3, 11, 19, 37, 55, তারপরে 87, গ্র্যাজুয়ালি তোমার আস্তে আস্তে বাড়তেছে। ওকে, তুমি এবার এটার কথা চিন্তা করো। এটার জন্য তুমি আবার কি সাজাইছো? এটার জন্য তুমি আবার সাজাইছিলা কি? বিরিয়ানি, খুব মজা। তারপরে বললো কি? মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। এবার তুমি হিসাব করো তো, বিরিয়ানি মানে আমাদের বেরিলিয়াম, মোগলাই মানে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, কাবাব মানে আমাদের ক্যালসিয়াম, সরিয়ে মানে স্ট্রনশিয়াম, বাটিতে মানে বেরিয়াম, রাখো মানে হচ্ছে আমাদের রেডিয়াম। দেখছো? এখন আমাদের আসল হিসাব নিকাশ কি আসে? হিসাব নিকাশ আসে এই যে আমরা একটা ম্যাজিক নাম্বার এখানে শিখছি। এই ম্যাজিক নাম্বার আমাদেরকে কি শিখাচ্ছে? ম্যাজিক নাম্বার আমাদেরকে শিখাই দিচ্ছে যে কিভাবে আমি মুখস্থ না করার পরেও একটা মৌল নিয়ে হচ্ছে এত সুন্দরভাবে চিন্তা করতে পারি, অথবা মৌলটুকু নিয়ে আমি গবেষণা করতে পারি। এর উপর বেস করে তুমি শুধুমাত্র গ্রুপ 1 আর গ্রুপ 2 না ভাই, গ্রুপ 1, 2 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখানে আমার রেডি করে দিতে পারবা। ইউ গট ইট? হোপসো তোমার এরপরে ম্যাজিক নাম্বার বা হোয়াট এভার 2, 8, 8, 18, 18, 32 এগুলো নিয়ে তোমার কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন থাকবে না, আশা করতে পারি। আর এই নিয়েই বা এতটুকু অংশের উপর বেস করে বেসিক্যালি আমাদের এই ক্ষেত্রে আমি এটার আলোচনাটুকু শেষ করতে পারি। আসো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হবে পর্যায় সারণীর সাফল্য, বা আরেকটু এক্স্যাক্টলি যদি আমি বলি, মেন্ডেলিভ যে আমাদেরকে পর্যায় সারণীটুকু দিছে,
এই মেন্ডেলিফের পর্যায় সারণীর সাফল্যটুকু তুমি আসলে কি কি পাবা। দেখো, মৌলসমূহের সুশৃঙ্খল শ্রেণীবিন্যাস। এবার একটু ভিন্নভাবে চিন্তা করো, এটার মানে কি? এটার মানে দাঁড়াচ্ছে, আমি যে মৌলগুলো নিয়ে কাজ করছি, কোন মৌলগুলো নিয়ে? যতগুলো মৌল, যা যা মৌল আছে, মৌলসমূহ নির্দিষ্ট চারিত্রিক ধর্ম সাপেক্ষে পরিবর্তিত হয় এবং পর্যায় সারণীর কারণে বা মাধ্যমে একটি মৌলের দ্বারাই সব চরিত্র বোঝা সম্ভব। এক্সাম্পল কি? তুমি সোডিয়ামের ক্যারেক্টার পড়তেছো, সোডিয়ামের যা ক্যারেক্টার পটাশিয়ামের সেম একই ক্যারেক্টার। পটাশিয়ামের ক্যারেক্টার বলা হইলে তুমি রুবিডিয়ামের ক্যারেক্টারও কি সেমই বলবা। একইভাবে গ্র্যাজুয়ালি হচ্ছে সামনের দিকে আগাবে। আরেকটাতে বলছে অনাবিষ্কৃত মৌলসমূহের ভবিষ্যৎবাণী। অনাবিষ্কৃত মৌলসমূহের ভবিষ্যৎবাণী। মেন্ডেলিভ যখন আমাদেরকে ব্যাখ্যা দিল, বুঝাইলো, ব্যাখ্যা কি কি দিল? উনি আমাদেরকে 63টা মৌল নিয়ে ব্যাখ্যা দিছিল। 63টি। এই 63টা মৌলের মধ্যে জায়গায় জায়গায় কিছু কিছু মৌলের না আবার একটুখানি ঝামেলা ছিল। কিছু কিছু মৌলটা কিরকম? ধরো, উনি যখন আমাদেরকে পেরিয়ডিক টেবিলটা বুঝাইছে তখন স্ক্যান্ডিয়াম ছিল না। বুঝো, স্ক্যান্ডিয়াম ছিল না। স্ক্যান্ডিয়ামকে উনি তখন ব্যাখ্যামূলকভাবে এরকম দিল যে আমরা একটা মৌলকে উনি আলাদা করে লিখে রাখলো ইকাবোরন। ইকাবোরন যে মৌলটা, ওই ইকাবোরন মৌলটাই হচ্ছে পরবর্তীতে যা ক্যারেক্টার, যা ব্যাখ্যা, যা কিছু আমাদেরকে বলে দিছে, এই সব কিছু হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়ামের সাথে মিলে। স্ক্যান্ডিয়াম উনি আমাদেরকে বলে গেছিল যে এই মৌলটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম হবে। যদিও স্ক্যান্ডিয়াম নামটা উনি বলে নেই, উনি ইকাবোরন নামে বলে গেছিল। মানে ওনার ভবিষ্যৎবাণী যা যা ছিল তার সব কিছুই কি আমাদের স্ক্যান্ডিয়ামের সাথে মিলে গেছে। বুঝছো? শুধুমাত্র যে ইকাবোরন বলছে ব্যাপারটা কিন্তু তা না। ইকা বোরন বলছে, ইকা অ্যালুমিনিয়াম বলছেন, আবার ইকা সিলিকনও বলছে। একটা গেল তাহলে কি ইকা বোরন, তাহলে আরেকটা কি দাঁড়াইলো আমাদের ইকা অ্যালুমিনিয়াম। ইকা অ্যালুমিনিয়াম, আরেকটা হচ্ছে আমাদের ইকা সিলিকন। তো এই যে মৌলগুলো আমরা আবার পাইলাম, ধর ইকাবোরন নিয়ে তো আমাদের মানে কথাবার্তা যাই কিছুই হয়েছে, সবকিছুই আমাদের এখান থেকে বোঝা হয়ে গেছে। তাহলে ইকা অ্যালুমিনিয়ামটা কি, ইকা সিলিকন কি, এরকম একটা প্রশ্ন আর কি আমাদের তখন থাকে, বা ধরো এমসিকিউতে দিয়ে দিল। তো তখন আমাদের হিসাব হচ্ছে যে ইকা অ্যালুমিনিয়াম হচ্ছে বেসিক্যালি আমরা গ্যালিয়ামকে মিন করতেছি, গ্যালিয়াম। আর তারপরে হচ্ছে আমাদের জার্মেনিয়াম। মেন্ডেলিভ যা যা ভবিষ্যৎবাণী এখানে করে দিয়ে গেছে মোটামুটি সব কিছুই এখানে প্রুফটা আমাদের হয়ে গেছে। সো এখন প্রশ্ন আসে যে আর কি কি তাহলে বাকি। তো সেক্ষেত্রে আমাদের যা যা সাফল্য এখানে আছে, সাফল্য তো তুমি দেখছোই, আরও কিছু সাফল্য আছে। দেখো, সাফল্যের মধ্যে আরেকটা জিনিস বলা হয়েছে এরকম যে নিষ্ক্রিয় গ্যাসসমূহের আবিষ্কারে সাহায্য। খেয়াল করে দেখো, যখন আমরা মৌলগুলোকে হচ্ছে বের করছি বা এত এত গবেষণা হয়েছে, সাল কত? তুমি ধরো 1815 সাল। ওই সাল থেকে মেন্ডেলিভ যখন আমাদেরকে তার ওই পর্যায় সারণী সম্পর্কিত কথাবার্তা যা কিছু বলল, 1869 সাল পর্যন্ত কোনো সিঙ্গেল আমাদের যেই ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস ছিল তার কিচ্ছু ছিল না। তো পর্যায় সারণীতে
নিষ্ক্রিয় গ্যাসের ইনপুট বা নিষ্ক্রিয় গ্যাসের আবিষ্কার, যেভাবেই তুমি বলো, এটা হচ্ছে গিয়ে আমাদেরকে দেওয়াটা খুব ইজি হয়েছে। তো আর্গন আমাদের কত সালে আবিষ্কার হয়েছে বলো তো? আর্গন আবিষ্কার হয়েছে ভাই সেই আমাদের 1894 সালে। আর হিলিয়াম কত সালে আবিষ্কার হয়েছে? হিলিয়াম হয়েছে ভাই 1895 সালে। তারপর ধাপে ধাপে হচ্ছে আমাদের বাকিগুলো আবিষ্কার হয়েছে। তো এটা যখন আবিষ্কার হয়েছে, এরপরেই বিজ্ঞানীদের মাথায় চিন্তা আসছে কি যে না, নিষ্ক্রিয় গ্যাস যেহেতু এই দুইটা আছে, তার মানে আরো কিছু হইলেও আছে। কারণ আরো কিছু যদি ভাই না থাকে, তাহলে তো তোমার এই ইনার্ট গ্যাসের যে মানে আমাদের এই পোর্শনটা, এটা তো তখন আমাদের ফুললি কি ফিল আপ হয় না। এই ফিল আপটুকু করার জন্যই তখন হয়েছে কি আমাদেরকে আবিষ্কারের অংশটুকু দেখাইছে। আচ্ছা, এরপর আরেকটা কথা বলছে পারমাণবিক ভরের ভুল সংশোধন। এটা একটা মজার জিনিস। কিরকম, ধরো আমি তোমার যদি একটা এক্সাম্পল দিই, অ্যাজ ফর এক্সাম্পল তুমি আমি সবাই হচ্ছে ধরো জিঙ্ক পড়ে ফেলাইছি এতদিনে, এবং জিঙ্কের পারমাণবিক ভর 30, তুমি আমি সবাই জানি, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। ঝামেলা হচ্ছে জিঙ্কের সাথে না কি একটা মৌল পাওয়া যায়, মৌলটা হচ্ছে ভাই আমাদের ইন্ডিয়াম। ঠিক আছে, তো তৎকালীন সময়ে সবাই ধরে নিছে কি জিঙ্কের যোজনী যেহেতু 2, জিঙ্কের যোজনী 2, তার মানে ইন্ডিয়ামও কত হবে 2। কেন? ওই যে আমরা যখন বলি, ধরো তোমার বন্ধু বান্ধবরা একসাথে ধরো ঘুরতেছো, তো সবাই তখন বলে কি যে দুইটাই একই, একসাথে চলে ফিরে, এই যে একই, এই টাইপের কথাটা যখন তোমারে বোঝানো হয়, এই বোঝানোটা কিন্তু একটুখানি হচ্ছে কি সিম্পল বা সাধারণভাবেই তোমারে দেখানো যে ওরে বলা মানে ওরেই বলা, মানে দুইজনকে একইভাবেই বলা যায়। তো জিঙ্কের থেকে ইন্ডিয়াম বা জিঙ্কের আকরিকের সাথে ইন্ডিয়ামটা যখন আর কি মিক্সচার অবস্থায় থাকে, তো তারা ধরে নিছি ইন্ডিয়ামের বেলাতেও তার যোজনী কি আমাদের 2। তো তুল্য ভর হিসাবে তারা তখন চিন্তা করলো কি যে ইন্ডিয়ামের বেলায় যেহেতু তার তুল্য ভর হচ্ছে 37.7, কি বললাম, ইন্ডিয়ামের জন্য 37.7, তার সাথে সে 2 দিল গুণ, 2 গুণ দিয়ে সে উত্তর পাইলো আমাদের কত, 75.4। এরকমই তো পাওয়ার কথা, 7 দুগুণে 14, 37 দুগুণে 74, 1.4, হ্যাঁ 75.4। এই 75.4 কে না তখন তারা প্লেস করতে গেছে, প্লেস করতে গিয়ে দেখে কি ভাই কোনো মতেই না এটার হিসাবের সঙ্গে মিলে না। খেয়াল করে দেখো ইন্ডিয়াম আছে কই, এইখানে, কোনোভাবেই না তা মিলে না। এখন আমার যদি হচ্ছে 74.4 এরকম কোনো কিছু আমার মিলাইতে হয়, তাহলে আমাদের দিতে হবে কি তার ক্লোরিনের পরে আমাদের স্থান দেওয়া লাগবে, মানে ক্লোরিনের পরে এই জায়গাতে ক্লোরিন আমাদের কত 35.5, আরেকটুখানি পরে নিয়ে আমাদের প্লেসমেন্ট করা লাগে। তো ওই প্লেসমেন্টের পরে যখন কোনোভাবেই হচ্ছে তার সমাধানটুকু দেওয়া যাইতেছে না, তখন মেন্ডেলিফ আমাদেরকে প্রস্তাব করলেন কি যে ইন্ডিয়ামের জন্য তার যোজনী আমরা অ্যাকচুয়ালি ধরবো 3, অ্যাকচুয়ালি 3 ধরে নিব। তো 3 ধরলে আমরা 37.7 সাথে যখন হচ্ছে ভাই আমরা 3 গুণ দিব, 3 গুণ দেওয়ার পরে তখন আমরা উত্তর পাই হচ্ছে গিয়া অন অ্যারাউন্ড 3 সাথে 21, আর ওখানে হচ্ছে গিয়ে আরো 37, কত আসে 111, আর হচ্ছে আমাদের 2.1, 111 2.1 মানে আমাদের 113.1। এবং তখন আমরা তাকে খুব ইজিলি, খুবই সহজভাবে এই ক্যাডমিয়াম আর টিন এই দুইটার মাঝখানে তখন প্লেস করে দিতে পারি, মানে আসলেই তখন ওভাবেই প্লেস করা হয়েছিল। তো ইন্ডিয়ামকে এর আগে যে আমি প্লেস করতে পারতেছিলাম না, মেন্ডেলিফের ওই কথার ভিত্তিতেই আমরা সুন্দরভাবে ইন্ডিয়ামকে এই জায়গায় প্লেস করে ফেলতে পারছি, এবং পরবর্তীতে গবেষণালব্ধ ফলাফল অনুযায়ী দেখা গেছে যে তার মান আসে আসলে তোমার কত 114.6, মানে প্রকৃত মান। তো প্রকৃত মান যখন 114.6 পাচ্ছ, তাহলে মোটামুটি কি তৎকালীন সময়ে আমাদের এত গবেষণার অপ্রতুলতা থাকা সত্ত্বেও যে কাছাকাছি মানগুলো আমি নিয়ে যেতে পারছি, এই কারণে পেরিয়ডিক টেবিলের এটাও কি একটা সফলতা হিসেবে তুমি ইন্ডিকেট করতে পারো। নতুন মৌল সৃষ্টির গবেষণা, এটা তো ভাই হচ্ছে তোমার আমার বলার আর কোনো অপেক্ষা রাখে না যে আমরা নতুন মৌল নিয়ে গবেষণা কেন করব। নতুন মৌল নিয়ে গবেষণা করার মেন রিজনটা হচ্ছে কি আমাদের গবেষণাটুকু যখন হয়, প্রত্যেকটা মৌল নিয়ে আমি যখন চিন্তা করি, মেন্ডেলিফ কি করছিল, মেন্ডেলিফ আমারে বুঝাইছিল যে আমাদের মৌল আসলে কয়টা ভাই, মাত্র 63টা। এই 63টা মৌলের উপর বেস করে দেখো তোমার আগের আলোচনাতে আমি দেখাইছি কি ইকা বোরন, ইকা অ্যালুমিনিয়াম, ইকা সিলিকন, এই সবগুলা কি মেন্ডেলিফ আমাদেরকে বলে গেছে। মেন্ডেলিফের এই বলার ভিত্তিতেই কিন্তু আমি খুব সুন্দরভাবে আনতে পারছি কি যে আমাদের দ্বারা মৌলসমূহ খুব সহজভাবে সুন্দরভাবেই কি প্রেজেন্টেবল, এবং এদেরকে আমরা খুব সুন্দরভাবে কি বুঝাই দিতে পারি। তো মেন্ডেলিফ যখন আমাদেরকে এগুলোর কনসেপ্ট বুঝাইতে গেছে বা বোঝানোর চেষ্টা করছে,
উনি আমাদের হাতে অনেকগুলো অপশন তৈরি করে রাখছে যে ইন ফিউচারে আমরা নতুন নতুন আরো অনেকগুলো মৌলকে নিয়ে আসতে পারি। যেমন আমাকে দিয়ে আমি এক্সাম্পল দিই। আমি যখন পড়াশোনা করছি, আমি এইচএসসি লাইফটা কিভাবে পার করছি 2009 থেকে 2011 সাল। আমাদের বইতে পেরিয়ডিক টেবিলের টোটাল মৌল দেওয়া ছিল ভাই 112 পর্যন্ত, একদম 112। এক্স্যাক্টলি আমার এখনো মনে আছে যে আমি 112টা মৌল নিয়ে আলোচনা করছি। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি 112 পর্যন্ত আলোচনা করতে পারছি, মানে হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের এই কোপার্নিকাম পর্যন্ত। এই নিহোনিয়াম থেকে শুরু কইরা ওগানিসি, এই এতটুকু পর্যন্ত আলোচনা ইন ফিউচার মানে পরবর্তীতে এসে আমাদের বইয়ের মধ্যে অ্যাড হয়েছে। আমরা কি তখন জানতাম না তার ক্যারেক্টার কি? জানতাম। আমাদের বইতে এরকম বিভিন্ন ইউইউএম, ইউইউএন এই টাইপের সিম্বল দিয়ে আলোচনা করা ছিল। তো ওই আলোচনাতে মৌলের নাম ছিল না, কিন্তু এটা বলে দেওয়া ছিল 118 নম্বরটা এই চরিত্রের হবে, ওই মৌল আবিষ্কার হবে কিনা। এখানে আরো একটা মজার বিষয় আছে। পেরিয়ডিক টেবিলের এই যে তোমার কত 43, আর হইতেছে আমাদের আরেকটা জিনিস আছে, কোথায় কোথায় 61 কোথায় ভাই? 43 গেল, আর আমাদের হচ্ছে গিয়ে কত লাগবে? 61 লাগবে, 72 এই জায়গাতে 61 প্রমিথিয়াম। এই যে এটা, এই প্রমিথিয়াম এবং হচ্ছে আমাদের টেকনিশিয়াম, এই দুইটা মৌল আমাদের ন্যাচারালি এক্সিস্ট করে না। ন্যাচারালি এক্সিস্ট করে না মানে প্রকৃতিতে তুমি পাবা না। এর আগে যে কয়টা মৌল ছিল বা এর মধ্যে শুরুর দিকের মৌলগুলোর তো আমরা প্রকৃতিতে পাওয়া যায়, আমরা এইভাবে বলি, কিন্তু 43 এবং 61 এই দুইটা মৌলকে তুমি প্রকৃতিতে পাবা না। বিভিন্নভাবে সংশ্লেষিত অবস্থাতে তাদেরকে আমরা তৈরি করতে পারি, এবং নির্ধারিত কোনো মাধ্যম সাপেক্ষে বা নির্ধারিত কোনো অবস্থা সাপেক্ষে তখন আমরা বলি কি যে এদেরকে আমরা এরকমভাবে কি প্রয়োগ করতে পারি বা বের করতে পারি, কিন্তু তার স্থায়িত্বকাল হচ্ছে খুবই কম। এগুলা তুমি হচ্ছে মনে রাখো, এটা তোমার জন্য খুব কাজে দিবে। হোপসো এটা নিয়েও তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এবার এখন তুমি হচ্ছে খুব ইজিলি টপিকের মধ্যে চলে যেতেছো। মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি। আমি এখানে লিখছি যদিও 3 জোর, কিন্তু আমি তোমার 1 জোর দিয়ে ব্যাখ্যা দিব, তুমি বাদ বাকিগুলাতে শিওর হয়ে যেতে পারবা। তুমি যখন নর্মালি চিন্তা করো, ধরো আমি তোমার হচ্ছে খুব ইজিলি যদি বলি আর্গন একটা মৌল, আমি বারবার কিন্তু পেরিয়ডিক টেবিলে যাইতেছি, এটা তোমার একটা হিন্টস বোঝানোর জন্য। কেন জানো? কারণ তুমি যখন ভাই এই অধ্যায় পড়বা, তোমার এই অধ্যায় পড়তে গিয়া তোমার মাথায় রাখতে হবে যে তোমার পেরিয়ডিক টেবিলটা মাথায় ঢুকানো ছাড়া ভাই আর কোনো উপায় নাই। পটাশিয়ামকে তুমি কে কেন বলছো এটা তো তুমি সব মানে জানো, তোমরা সবাই জানো। ক্যালিয়াম থেকে মানে ওখান থেকে তুমি কে লিখতেছো। আর সোডিয়ামের বেলায় আমরা ন্যাট্রিয়াম পাচ্ছি, ওই নামগুলো তো তোমাদের মুখস্থ আছে। তো আর্গনের পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাই কত? আর্গনের 18। আর পটাশিয়ামের বেলায় তুমি মান বলতেছো কত? 19। লজিক্যালি যদি চিন্তা করো, আসো আবার পিছনে, লজিক্যালি যখন আমরা চিন্তা করতে আসছি, এখানে আর্গনের জন্য তার ভরটা কত আসে? 39 পয়েন্ট সামথিং। এবং 39 পয়েন্ট সামথিং মানে আমার তো হচ্ছে গিয়ে তোমার দেখানোটা আরো এক্স্যাক্টলি তোমার যদি আমি লেখা দিই 39.94। গট ইট? পারমাণবিক ভর কত, সংখ্যা কত বলছি? 18। পারমাণবিক সংখ্যা 19 হচ্ছে পটাশিয়ামের। তাহলে হিসাব অনুযায়ী কি ওর আরো বেশি হওয়ার কথা ছিল না? গট ইট? কিন্তু পটাশিয়াম গবেষণালব্ধ ফলাফল অনুযায়ী জানা গেছে পটাশিয়াম হচ্ছে কত? 39.1। তৎকালীন সময়ে ঘটনা যেটা দেখা গেছে, পারমাণবিক ভরের এই বৈসাদৃশ্য হওয়ার কারণে পটাশিয়ামকে আমার আর্গনের আগে প্লেসমেন্ট দেওয়া লাগছে। এটা একটা কেমন বিশ্রী একটা অবস্থা হয়ে গেল না? শুধুমাত্র ভরের উপর বেস করার কারণে তুমি পটাশিয়ামকে আগে স্থান দিচ্ছ কার? আর্গনের হিসাবে। এটা কিসের জন্য? ওই যে আমাদের পারমাণবিক ভরের উপর বেস করে তুমি চিন্তা করতেছো। তোমাদের মধ্যে এখন কেউ বলবা ভাই আপনি না বলছেন মেন্ডেলিভ যখন এই পর্যায় সারণী আমাদেরকে দিছে তখন আমাদের নিষ্ক্রিয় গ্যাস ছিল না? হ্যাঁ ছিল না, এটা ট্রু। কিন্তু তাহলে ব্যাখ্যাটা দিল কেমনে? তো নিষ্ক্রিয় গ্যাস আমার কি আর্গন আবিষ্কার হয়েছে না কত সালে? 1894। তো 94 সালে যখন আবিষ্কার হইল, আবিষ্কার হওয়ার পর তার পারমাণবিক ভর যখন জানা গেল, তখন তাকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া লাগছে। ব্যাস, আমার ঝামেলা এই জায়গা থেকে শুরু। ওই ঝামেলাটুকুর সংশোধনটাই আবার আস্তে আস্তে সামনের দিকে হেনরি মোসলিগি আমাদেরকে করে দিছে। একইভাবে তুমি আমারে ব্যাখ্যা দিতে পারবা আরো 2টা মৌল দিয়া। একটা মৌলকে তুমি সুন্দরভাবে ব্যাখ্যা দাও এরকম ভাবে যে ওই মৌলটা হচ্ছে কি আমাদের টেলুরিয়াম আর কে আয়োডিন। তুমি তাদের পারমাণবিক ভরের সাদৃশ্যটা দেখবা ঠিক একইভাবে তার ব্যাখ্যা আসতেছে। আর আরেকটা হচ্ছে কি আমাদের নিকেল এবং কে কোবাল্ট। এই হচ্ছে আমাদের সেই 3 জোড়ার ঝামেলা। এই 3 জোড়ার ঝামেলা হচ্ছে আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণীর ওয়ান অফ দ্য মানে
বেস্ট আসলে বলা যাবে না, বলা হচ্ছে যে আমাদের এই ত্রুটিগুলাই হচ্ছে মেন্ডেলিফ আমাদেরকে খুব সুন্দরভাবে দেখাইছিল। আচ্ছা, আরেকটা সহজ জিনিস বা মজার জিনিস বলা যায়, ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য দেখানো। ধাতু অধাতুর মধ্যে তুমি যদি ধাতু বিবেচনা করো, তুমি বলবো যে ভাইয়া সোডিয়াম, পটাশিয়াম, কপার, এগুলো খুবই আমাদের হচ্ছে গিয়ে মানে এগুলো আসলেই তো ওইরকমভাবেই আমরা ধাতুগুলা বলি। আবার অধাতুর কথা তুমি যদি বলো, অধাতু হিসেবে তোমার সামনে কে আছে? অবশ্যই তুমি সবার আগে হচ্ছে ক্লোরিনকে এখানে অধাতু বলবা। হ্যাঁ, কথা সত্য, ক্লোরিন আমার হচ্ছে একটা অধাতু। অবশ্যই তো অধাতু, এটা নিয়ে তো তোমাদের কোনো ডাউট ফিল হবে না যে ক্লোরিন অধাতু না। তো ক্লোরিনের পাশাপাশি তোমার আরও একটা আছে হাইড্রোজেন, এটাও তো আমাদের অধাতু। তাহলে ধাতু এবং অধাতুর মধ্যকার যে এই টাইপের কোনো একটা ডিফারেন্সিয়েট করা যাবে, এই ডিফারেন্সিয়েটটা মেন্ডেলিফ আমাদেরকে দিতে পারে নাই বা বলে নাই। এটাও মেন্ডেলিফের একটা ত্রুটি হিসেবে তুমি আলোচনা করতে পারো। মেন্ডেলিফের পেরিয়ডিক টেবিলের সবচেয়ে বৃহৎ যে ত্রুটি, এই বৃহৎ ত্রুটিটা হচ্ছে আমাদের ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের অবস্থান। তুমি বর্তমানে শিখছো প্রত্যেকটা মৌল একই অবস্থানে থাকে, মানে এক একটা মৌলের জন্য তার স্থান নির্দিষ্ট, মানে প্রতিটি মৌল তার নির্ধারিত স্থানে থাকবে। প্রতিটি মৌল যে তার নির্ধারিত স্থানে থাকবে, তার মানে একটা মৌল তো আমার একটা জায়গাতেই ফিক্সড পজিশনে বসে। তাহলে যখন আমাদের ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ তৈরি হইলো ভাই, তাহলে আমি শুরুতে লিখি ল্যান্থানাইড সিরিজ, তারপরে আমি বললাম অ্যাক্টিনাইড সিরিজ। তাহলে এখন তুমি বলো, আমার এই ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ আমি কোত্থেকে শুরু করছি? ল্যান্থানাইড সিরিজ আমাদের শুরু হয়েছে, ল্যান্থানাইড কারে দিয়ে শুরু হয়েছিল? ল্যান্থানাম। পারমাণবিক সংখ্যা কত আমাদের? 57। তুমি একদম সুন্দরভাবে গুনে টুনে 57, 58, 59, 60 এরকম করে তুমি আরো 70 পর্যন্ত দাও। আরো কয়টা হলো? 10টা বাড়লো, 14টা, আরো একটা অ্যাড করো। সেটা হচ্ছে কি আমাদের কি? লুটেশিয়াম, Lu। এই লুটেশিয়াম 71 পর্যন্ত এই সবগুলা হচ্ছে আমাদের ল্যান্থানাইড সিরিজ হিসাবে তাদের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্মের এক্কেবারে ভাই পুরা, বলে না যে পুরা মিল, একেবারে সমান মিল তাদের মধ্যে, সবগুলারে ধরে আমি এক জায়গায় বসায় দিছি। অথচ তুমি এখানে পড়ছো প্রতিটি মৌল তার নির্ধারিত স্থানে থাকে। তাহলে এটা কি আমার জন্য একটা ভুল হয়ে গেল না? এই 15টা মৌলকে তুমি এক জায়গাতেই বসাইছো, সেটা কত পর্যায়ে? আমাদের পর্যায়টা তুমি ওখানে কত রাখছো? আমাদের নির্ধারিত গ্রুপ অনুযায়ী আমরা যদি আসো তখন 6-7-এ সাজাইছো। গ্রুপ নাম্বার হিসাব করতে গেলে তুমি 3 নাম্বার গ্রুপে তাদেরকে প্লেস করছো। তাহলে তখন ল্যান্থানাইড থেকে লুটেশিয়াম পর্যন্ত, এবং পরেরটা হচ্ছে আমাদের অ্যাক্টিনিয়াম 89 থেকে আমাদের লরেনশিয়াম পর্যন্ত, Al, সেটা হচ্ছে আমাদের 103। এই ভুলটা তোমাদের হচ্ছে গিয়া কি সব মেজর একটা ভুল হিসেবে আমাদের সামনে আসছে। অষ্টম শ্রেণীর অসামঞ্জস্যতা। নতুন অষ্টম শ্রেণী না, কিন্তু পুরাতন অষ্টম শ্রেণী। পুরাতন অষ্টম শ্রেণী মানে কোনটা জানো? তোমার আবার তো পেরিয়ডিক টেবিলে নিতে হবে। এবার আসো, এই যে তোমার হচ্ছে এইটা, এই পুরাটা হচ্ছে আমাদের পূর্বতন নিয়ম অনুযায়ী একটা গ্রুপ, সেটা হচ্ছে আমাদের গ্রুপ 8। খেয়াল করে দেখো, এখানে একটা কথা লেখা আছে, কথাটা হচ্ছে আমাদের গ্রুপ 8, তারপরে বি। এই সবগুলার একটা গ্রুপ ধরা হয়েছে। এটা কি আমাদের একটা ত্রুটি না? আমাদের গ্রুপ তো হওয়ার কথা ছিল কি একটা, মানে এটা একটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ। আয়রন, কোবাল্ট, নিকেল, তারপরে এর নিচে যতগুলা আছে সিরিয়াল ধরে প্রত্যেকটাকে একদম 3টার আমি পাশাপাশি আইনা একটা গ্রুপে জায়গা দিছি। এই গ্রুপটা মানে পূর্বতন নিয়মের গ্রুপ 8B, বর্তমান নিয়মের 8, 9, 10, এই 3টারে তুমি কি করছো? একটা গ্রুপে প্লেস করছো। তাহলে 8, 9, 10 নতুন নিয়মের এই 3টা গ্রুপকে দেখানো হয়েছিল কি শুধুমাত্র আমাদের গ্রুপ 8-এর বি। এটা হচ্ছে আমাদের কি আরেকটা ভুল। যদিও এই ভুলটা এখন আর তেমন কোনোভাবে আমাদের গ্রাহ্য হয় না, এটাই আমাদের মেজর ভুল হিসেবে কি রয়ে গেছে। আরেকটা বড় সড়ো ভুল, মেন্ডেলিফের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। তোমরা যখন হচ্ছে আমাদের এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করছো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম,
পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তুমি খেয়াল করে দেখো, এই যখন হাইড্রোজেনটা তুমি লিখছো, এই হাইড্রোজেনের ক্যারেক্টারের সাথে এডির ক্যারেক্টার ভাই কিচ্ছু মিলে না। কিচ্ছু না মানে কিচ্ছু না। এক ইলেকট্রনিক কনফিগারেশনে তুমি সবার শেষে বলতেছো এটা 1s1 লিখছো না, এটার ইলেকট্রনিক কনফিগারেশনে তুমি লিখতেছো 1s2 2s1, তারপরে তুমি এটার বেলায় লিখতেছো 1s2 2s2 2p6, তারপরে তুমি আমার লিখে দিচ্ছ ভাই 3s1। সবগুলো শেষেও s1 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 এরকম করে করে যাচ্ছে। অথচ তুমি আমার কোনো মতেই বুঝাইতে পারতেছো না, বা তুমি আমার কোনোভাবেই ব্যাখ্যা দিতে পারতেছো না। যে বলা হয়েছিল না, ধাতু এবং অধাতুর মধ্যকার তুমি কোনো পার্থক্য আমার দেখাইতে পারো নাই। তোমার এই একটা জিনিস তোমার লিটারালি পুরো পাগল বানায় ফেলছে, যে আমার হাইড্রোজেন কিভাবে এখানে প্রেজেন্টেড থাকে। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর আরও একটা বড় সড় ত্রুটি। ওই ত্রুটিতে ধাতু এবং অধাতুকে তুমি একটা নির্দিষ্ট গ্রুপে স্থান দিছো কেবলমাত্র তার কিছু কিছু হালকা হালকা সাদৃশ্য থাকার কারণে একই সাথে। এবং এই ভুল নিয়ে স্টিল নাও রসায়নবিদদের মধ্যে গ্যাঞ্জাম। কেউ কেউ তারা প্রেফার করে তার তুমি হ্যালোজেনের মধ্যে জায়গা দিবা, কেউ কেউ তারা প্রেফার করে তুমি তারে পেরিয়ডিক টেবিল থেকে পুরো আলাদা জায়গায় স্থান দেওয়ার জন্য। তুমি তার ইলেকট্রনিক কনফিগারেশনের কথা চিন্তা করো। ইলেকট্রনিক কনফিগারেশনের কথা চিন্তা করলে অন্যান্য যাবতীয় যতগুলো ধর্ম আছে, কোনো ধর্মের সাথে কিন্তু এগুলো মিলে না। এখন ধর্মের সাথে যে মিলে না বলার পরেও তো আমাদেরকে মিলাইতে হয়েছে। এই ত্রুটিটুকু আলোচনা করতে গিয়ে তখন তোমার আসে কি, হাইড্রোজেনের এদের পক্ষে থাকার যুক্তি আবার বিপক্ষে রাখার যুক্তি। মানে তুমি এটাকে গ্রুপ 1-এর মধ্যে রাখবা, নাকি তুমি গ্রুপ 1 থেকে তাকে বের করে দিবা। এরকমভাবে বিভিন্ন কনভার্সন তোমার এখানে আলোচনা করা লাগছে। আধুনিক এবং সনাতন পদ্ধতিতে গ্রুপের সম্পর্ক, এই জিনিসটা টপিক অনুযায়ী কেবল এখানে লেখা। এখন তুমি বলবা ভাইয়া কেন পড়বো না? পড়বা, কিন্তু এটা যতটুকু না তোমার পড়ার, ততটুকু তোমার পেরিয়ডিক টেবিল দেখা তারপরে পড়তে হবে। তার মানে আমার প্রথম শর্ত হচ্ছে আমি পেরিয়ডিক টেবিলে হাত দিব। আচ্ছা গেল, পেরিয়ডিক টেবিল আমার কাছে আছে, তুমিও যখন দেখতে গেছো তখন তুমি দেখবা। এখন চিন্তা করো, আমি যখন তোমাকে পুরাতন পদ্ধতির কথা বলবো, পুরাতন নিয়ম লিখে দিই, পুরাতন নিয়ম। আমাদের গ্রুপ কয়টা ভাই বলো তো? পুরাতন নিয়মে আমাদের গ্রুপ হচ্ছে ভাইয়া 8টা। 8টি। আমাদের পর্যায় কয়টি? 7টি। নতুন নিয়মে তুমি আমাকে কি বলবা? আমাদের গ্রুপ হবে 18টি, আর আমাদের পর্যায় হবে 7টি। এখন নতুন আর পুরাতন নিয়মের কাহিনীটা কি? কাহিনী হচ্ছে, তোমার যদি আমি আবার একটু কষ্ট করে পেরিয়ডিক টেবিলে নিয়ে যাই, এই যে দেখো, আমি যখন তোমার এটার কথা বলতেছিলাম, এই এতটুকু অংশ পুরাতন নিয়ম অনুযায়ী 3টাই হচ্ছে আমাদের গ্রুপ 8, কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আমাদের গ্রুপ 8, এটা হচ্ছে গ্রুপ 9, এটা হচ্ছে কি গ্রুপ 10। তুমি যদি এখন বলো যে ভাইয়া আমি অ্যালুমিনিয়ামের কথা বলবো, তুমি আমারে বলো যে ভাইয়া এটা হচ্ছে গ্রুপ নাম্বার 13, তুমি 9-10-এ থাকা অবস্থায় তাই শিখছো। পূর্বতন নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আমাদের গ্রুপ 3 এর এ। এখন তুমি কি এটা এমনিতেই বুঝতে পারবা, বলতে পারবা না? তোমার এটা একটা পদ্ধতি বাইর করতে হবে। সেই পদ্ধতি কি? সেই পদ্ধতি তোমার অবশ্যই গুণগত রসায়নে শেখার কথা, কিন্তু আমি জানি না তুমি আদৌ সেটা শিখছো কিনা। না শিক্ষা থাকলেও ওটা আমি তোমারে পড়াবো, কিন্তু সেটার জন্য তোমার আগে ধাপে ধাপে তার জন্য সামনে আগাইতে হবে, এবং তখন আমি সেই অনুযায়ী তোমাকে জিনিসটুকু বুদ্ধি খাটায় শিখাই দিতে পারবো। প্রত্যেকটা ব্লক এলিমেন্টের সঙ্গে মিলে কিভাবে তুমি তার ইলেকট্রনিক কনফিগারেশনটাকে টাচ করবা, কিভাবে তুমি সেটাকে খুঁজে বের করবা, এরকম সব কিছু তোমাকে সেখানে বলা হবে, সেটা সামনে তুমি পাবা। আচ্ছা, এই হচ্ছে তোমার সেই এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক, এবং তার সাথে এস ব্লক, গ্রুপ এবং তার পর্যায় সব তোমাকে এখানে বলা আছে। গ্রুপ কিভাবে তুমি বের করবা, সর্বশেষ এস এর ইলেকট্রন সংখ্যা, আমাদের এন এর সর্বোচ্চ মান, এটা হচ্ছে সবচেয়ে সহজটা এস ব্লকটা বের করা। যখন তুমি পি ব্লকে আসতেছো, পি এর ইলেকট্রন সংখ্যা সর্বশেষ এস এর ইলেকট্রন সংখ্যা গুণ কত, যোগ কত আমাদের 10। মানে এখন তোমাকে আমি যদি বলো কথার কথা, ভাইয়া আমি সিলিকনেরটা বের করতে চাই, অ্যাজ ফর এক্সাম্পল, একটা প্র্যাকটিস হিসেবে জাস্ট দেখানো। সিলিকন তুমি আমাকে বলতেছো 1s2 2s2 2p6, তারপরে 3s2, তারপরে তুমি আমারে বললা 3px1, তারপরে তুমি আমার বললা 3py1।
তাহলে এবার বুদ্ধিটা দেখো তো কি করছো। বুদ্ধিতে তুমি দেখাইছো কি ভাইয়া, যে আমাদের পি এর ইলেকট্রন সংখ্যা, পি এর ইলেকট্রন সংখ্যা কয়টা আছে আমাদের? 2টা। আমাদের সর্বশেষ এস এর ইলেকট্রন সংখ্যা আরো কয়টা? 2টা। মোট আমি যোগ দিব কত? 10। যোগ করে কত পাইছো তুমি? 14। এই যে তুমি আমারে 14 বলছো, এটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। আর তুমি যদি পূর্বতন নিয়মের কথা চিন্তা করতা, পূর্বের নিয়মে আমাদের কি আছে? পূর্বের নিয়মের চিন্তাটুকু ছিল যে ভাই আমাদের আউটার শেলের ইলেকট্রন কয়টা? আউটার শেলের ইলেকট্রন হচ্ছে গিয়ে কি আমাদের মাত্র এই পাশে কয়টা আছে ভাই? 4টা। তার মানে এটা হবে আমাদের গ্রুপ 4। এটা হচ্ছে আমাদের পূর্বতন নিয়ম। গ্রুপ 4 বলার পরে তুমি আমাকে বলবা গ্রুপ 4 এর এ কেন? কারণ এটার শুধুমাত্র এস কিংবা পিতে হচ্ছে ইলেকট্রন প্রবেশমান, ডি কিংবা এফ এ তখনও প্রবেশ করে নাই। এটা আমি কখন দেখাবো? তোমার ওই যে ব্লক এলিমেন্টের জন্য যখন পড়াবো তখন আমি সেখানে তোমাকে ডিটেলস এটা পড়াই দিই। তারপরে এটা হচ্ছে ডি এর ইলেকট্রন সংখ্যার হিসাব আলোচনা করছো। ডিতে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ এস এর ইলেকট্রন সংখ্যা, এন এর সর্বোচ্চ মান, এবং সর্বশেষ আমরা যখন এফ নিয়ে কাজ করব, এফ এর বেলা তো তুমি একইভাবে এখানে ব্যাখ্যা দিছো। এই মানগুলোর উপর বেস করেই হচ্ছে বেসিক্যালি তোমার আলাপ আলোচনা এখান থেকে শুরু হবে। এবং এইটা আমি তোমারে পরামর্শ দিব ভাই, তুমি যত প্রকার স্টার তুমি এখানে পারো এটা দিয়ে নাও। এটা হচ্ছে কি তোমার জন্য মুখস্থ। কিরকম লেভেলের মুখস্থ বলে দিই। তুমি যখন গ্রুপ নাম্বার 1 2 3 4 5 6 7 8 থেকে শুরু করে একদম 10 11 12 13 14 16 এরকম ভাবে যাবা, প্রত্যেকটা গ্রুপের মানে এটা হইতেছে প্রতিটি গ্রুপের ইলেকট্রন বিন্যাস কি হবে প্রত্যেকটা তোমার এখানে দেখানো। তুমি যখন গ্রুপ 1 এর কথা চিন্তা করবা, গ্রুপ 1 এ তুমি বলতেছো NS1, গ্রুপ 2 বলতেছো তুমি NS2, গ্রুপ নাম্বার 3 তে আসলে N-1 D1 NS2। এখন তুমি বলবো ভাইয়া মুখস্থ করতে হবে, আমি তোমারে বলবো না। না মানে হচ্ছে না। তুমি খালি ভাই মাথা খাটায় যদি পড়ে যেতে পারো, তোমার এই মুখস্থর গুষ্টি মারি আমি। তোমার মুখস্থ কিচ্ছু করতে হবে না, তুমি যদি কেবলমাত্র কনসেপ্টটুকু এখানে ক্লিয়ার রাখো। তোমার কনসেপ্ট যত ভালো থাকবে তুমি তত বেশি পরিমাণ এখানে পড়তে পারবা। আমি তোমার এখানে কেবলমাত্র পেরিয়ডিক টেবিলের হিসাবে এখানে বোঝাচ্ছি বারবার। এইটা তোমার মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে তার একটা কারণ আছে। আসো এবার কারণটা ব্যাখ্যা করি। ক্ষার ধাতু কারা? তুমি ইংরেজিতে বলতেছো অ্যালকালি মেটাল। যখন তুমি বলতেছো ভাইয়া মৃৎক্ষার ধাতু, তখন তুমি বলতেছো আমাকে আর্থ অ্যালকালি মেটাল। আর্থ অ্যালকালি মেটাল মানে কি ভাই? এগুলো হচ্ছে আমাদের ভূমৃত্তিকাতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাবে। কারা কারা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বাট টু বি অনেস্ট সবচেয়ে বেশি পাওয়া যাবে হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামটা, সেটা হচ্ছে ভাই 3.5%। 3.5%-এর মতো। এটা আবার 3.8% বানায় দিও না, 3.5% সবচেয়ে বেশি। এরা ক্ষার ধাতু, তীব্র ক্ষার উৎপন্ন করতে পারে। এটা তোমার জন্য মুখস্থ। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমি তোমারে বলবো ফ্রান্সিয়াম মুখস্থ করবা না, আমি বলবো তোমাকে রেডিয়াম মুখস্থ করবা না। কেন? তেজস্ক্রিয় মৌল। লগে তুমি এটাও মুখস্থ করো, পেরিয়ডিক টেবিলের 82 পরের যতগুলা মৌল আছে সবগুলা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। 82 পরে যতগুলা আছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, মানে এভরি সিঙ্গেল এর পরের যতগুলা আছে, মানে 118 পর্যন্ত, বা তুমি যদি বলো যে ভাই আপনি তো বলছেন 123 পর্যন্ত, ওই 123-এর নিচে, মানে নিচে যত নাম্বা 83 থেকে 123 পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে আমাদের কি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। রেডিও অ্যাক্টিভ এই ম্যাটেরিয়ালগুলা বিকৃত হয়ে যে কোনো উপায় হোক লেডে আসার চেষ্টা করে। কেন? তারা তখন স্টেবল হইতে পারবে। গ্রুপ 1 এবং 2 এখান থেকে হইতেছে কি তুমি নরম ধাতু পাবা, লেড, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। সোডিয়াম পটাশিয়ামকে তো তুমি ছুরি দিয়ে কাটতে পারো, এটাও তুমি মুখস্থ করছো। আচ্ছা, এখানে কি করলা? ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায় গেল। এরপরে তুমি বলতেছো ভাই মুদ্রা ধাতু, মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, পরীক্ষা দিয়ে দিতে পারে। নিচের কোনটা মুদ্রা ধাতু? কপার, সিলভার, অরাম বা গোল্ড। ঠিক আছে। এরপরে তোমার বলা হলো নিক্টোজেন্স, মানে হচ্ছে আমাদের বিষাক্ত। বিষাক্ত মানে হচ্ছে, মানে বিষাক্ত মানে কি এটা তো তোমার আমার বলার অপেক্ষা রাখে না। এগুলো তোমাদের জন্য হচ্ছে শ্বাসরোধকারী মৌল হিসেবে কাজ করবে। শ্বাসরোধকারী। চ্যালকোজেন আকরিক উৎপাদনকারী মৌল, আকরিক উৎপাদনকারী
মৌল। হ্যালোজেন এগুলো হচ্ছে গিয়ে আমাদের সামুদ্রিক লবণ উৎপাদনকারী, সামুদ্রিক লবণ উৎপাদনকারী। আর যখন তুমি নিষ্ক্রিয় বা অভিজাত গ্যাস বলতেছ, তার মানে হচ্ছে ওরা কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করতে চায় না, মানে ইনার্ট গ্যাস। এখন ইনার্ট গ্যাসের হিসাব কি পরে আমরা বলবো। বিরল মৃত্তিকা ধাতু খুব কম পরিমাণেরই পাওয়া যায়। এখানে কারা কারা আছে? 15টা। ওই যে আমাদের সেই ল্যান্থানাইট যে আমরা বলতেছিলাম না, ল্যান্থানাইট সিরিজ, সেগুলা কয়টা কয়টা করে আছে, নামগুলা কি, এগুলো সবই তোমার হচ্ছে এখান থেকে জেনে রাখাটা বেটার। হ্যালোজেন আছে, চ্যালকোজেন আছে, নিকটোজেন্স আছে, এগুলো সব। আচ্ছা, তারপরে আমাদের অপধাতু মোট 6টা। এটা ভাই মাস্ট, অপধাতু তুমি মাস্ট মুখস্থ করবা ভাই। নিচের কোনটা অপধাতু? এটা খুব ট্রেডিশনাল পরীক্ষায় আসাটা। বোরন, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, বিসমাথ, টেলুরিয়াম। পরবর্তীতে আমাদের দুষ্ট মৌল হচ্ছে ভাই আমাদের হাইড্রোজেন। ওই যে তার পজিশন নিয়ে হচ্ছে গ্যাঞ্জাম লাগানো। তরল ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, মার্কারি, সিজিয়াম। এটা মাস্ট, এটা তোমার জন্য হচ্ছে মুখস্থ করাটা ফরজ। এটাও স্টার মার্ক দিলাম, এটাও কি স্টার মার্ক দিলাম। তরল ধাতুর পাশাপাশি তুমি আবার পাবা কি একটা তরল অধাতু, সেটা কি আমাদের ব্রোমিন। এটা একসাথে তুমি মুখস্থ করবা। তরল ধাতু পড়বা, তারপরে কি তরল তুমি অধাতু পড়বা। আরেকটা হচ্ছে তুমি কঠিন অধাতু পড়বা, যেটা এখানে লেখা নাই। কঠিন অধাতু সেটা হচ্ছে ভাই আয়োডিন। এটাও তুমি মুখস্থ রাখবা, ঠিক আছে। আর ধরো তোমার এই জায়গাতে চৌম্বক ধাতু, এটাও তোমাকে আমি পড়াবো পরে। চৌম্বক ধাতু হচ্ছে আমাদের আয়রন, কোবাল্ট, নিকেল, এরকম করে যতগুলো আছে। আর নিকৃষ্ট ধাতু কারা কারা? ওই যে মার্কারি, লেড, টিন, কপার, এগুলো হচ্ছে নিকৃষ্ট। তোমারে এই আমাদের স্লাইড 20 এবং স্লাইড 21, এটা হচ্ছে গিয়ে তোমার জন্য বাধ্যতামূলক মুখস্থ করতে হবে। বাধ্যতামূলক মানে বাধ্যতামূলক, তুমি এখানে কোনো কাহিনী করতে পারবা না। এটা একটুখানি হচ্ছে আমাদেরকে জাস্ট দেখানো, যদিও এটা নিয়ে তুমি পেইন খাইও না, এটা নিয়ে আমাদের কোনো আলোচনা আমি এখন তোমারে দিচ্ছিও না। এটা হচ্ছে ভুলবশত এখানে চলে আসছে। আমরা আমাদের আজকের আলোচনা শুধুমাত্র কি নিয়ে কাজ করলাম? পেরিয়ডিক টেবিল নিয়ে। তো আমাদের এই পেরিয়ডিক টেবিলের আলোচনা পুরাটা জিনিস হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে আজকে এখানে ফুল ডিটেলসে হচ্ছে বলে দিলাম, এবং তুমি যত প্রকারে হচ্ছে গিয়ে পারবা তুমি খুব ভালো মতো হচ্ছে জিনিসটুকু পড়ে নিবা। পড়ে নিয়ে তারপরেই আমরা আমাদের ঠিক পরের ক্লাসে চলে যাব। এবং তোমাকে আমি একটা ছোট্ট সূক্ষ্ম উদাহরণ দিয়ে দিই ভাই। তুমি যদি অনেস্টলি ভাই গুণগত রসায়ন ভালো মতো না পড়ে আসো, তুমি অধ্যায় 3 পারবা না। তোমার এখান থেকে বোর্ডে সিকিউ হবে 2টা, তোমার কলেজের পরীক্ষায় হবে, হাফ ইয়ারলিতে বলো, ফার্স্ট ইয়ার ফাইনালে বলো, টেস্ট এক্সাম বলো, ইচ অ্যান্ড এভরিহোয়ার। ইভেন তুমি তোমার সিটি পরীক্ষাটুকু দিবা, সিলেবাসে যদি দিয়া থাকে ভাই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে তুমি কোশ্চেন এখান থেকে পাবাই। সো তোমাকে আমি এখান থেকে টপ মানে শুরু থেকে শেষ অবধি তোমার আমি যতটুকু পর্যন্ত বলে দিলাম, আশা করতে পারি তোমার এরপরে পেরিয়ডিক টেবিল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এরপরেও যদি তোমার কোনো কনফিউশন থাকে, জাস্ট আমারে খুঁজে বের করো। হোপসো ভাইয়া তোমার কনফিউশন এখান থেকে আমি দূর করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ সবাইকে। সালামু আলাইকুম।